রেসপন্স সবাই শুনতে পাচ্ছ? সবাই একটু রেসপন্স করো। সবাই কি শুনতে পাচ্ছ? আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছ? বোর্ড বোর্ড কি দেখা যাচ্ছে? আচ্ছা, তো তোমাদের তোমাদের সিলেবাসটা, তোমার সিলেবাসে কি সসীম দ্বারা আছে? অধ্যায় 11, অধ্যায় 13, দেখো তো একটু। অধ্যায় 13 সসীম দ্বারা আছে কিনা? আছে না? তাহলে আমরা এই অধ্যায়টা করাই, হ্যাঁ? অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট। বোর্ড বোর্ড পরীক্ষার জন্য অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট। এই সাইমন, এই অধ্যায়টা আছে? সাইমুনা, অধ্যায় 13 সসীম দ্বারা ফাইনাইট সিরিজ, এই অধ্যায়টা কি আছে তোমাদের সিলেবাসে? আচ্ছা, তাহলে আমরা এই অধ্যায়টা করাই, হ্যাঁ? আমরা আগে যেগুলো বেশি ইম্পর্টেন্ট অধ্যায় এগুলো করাই, হ্যাঁ? তারপরে আমরা আচ্ছা লেস ইম্পর্টেন্ট গুলো করাবো। আচ্ছা, সসীম ধারা। সসীম ধারা, আগে আমাদের ধারা জিনিসটা বুঝতে হবে, হ্যাঁ? আমাদের আমাদের বইয়ে দুই ধরনের ধারা আছে। হায়ার মেথে আছে আর অনেক ধারা, কিন্তু আমাদের জেনারেল মেথে দুই ধরনের ধারা আছে। কয় ধরনের ধারা আছে বলো তো? দুই ধরনের ধারা আছে। দুই ধরনের ধারা আছে, হ্যাঁ? একটা হচ্ছে সমান্তর ধারা, আর একটা কি বলতো, গুণোত্তর ধারা। আচ্ছা, সমান্তর ধারাটা আমরা পরে যাচ্ছি, আমরা বইয়ের ভাষায় পরে যাচ্ছি। আগে আমাদের এখানে কি দেওয়া আছে বলতো? এই সসীম ধারা কথাটা উল্লেখ আছে না? হ্যাঁ, সসীম ধারা। সসীম ধারা মানে যেই ধারার শেষ প্রান্ত আছে, যে ধারার শেষ প্রান্ত আছে সেটা হলো সসীম ধারা। আর যে ধারার কি নাই, শেষ প্রান্ত নাই, যে ধারার কি নাই বলতো, শেষ প্রান্ত নাই, সেটা হলো অসীম ধারা। সেটা কি ধারা? দেখো আমরা কয়েকটা ধারা এখানে দেখাই। দেখো যে এটা একটা আমাদের অনুক্রম বা ধারা। দেখো প্রথমে কি 1 2 3, এরকম দেখো 1 প্লাস, আমি প্লাস দিয়ে লিখি 2 প্লাস 3। বলো তো এর পরের পদটা কত হবে? বলো তো, প্রথম হলো 1, পরে 2, কত বাড়ছে বলো তো? 1 বাড়ছে। পরে 2 থেকে 3, বলো তো কত বাড়ছে? 1। বলে এর পরের পদটা কত হবে? এর পরের পদটা কত হবে? 4। তাও 4। এর পরের পদটা কত হবে? 5। এর পরের পদটা কত হবে? আমি যদি এখানে ডট ডট দিয়ে দেই, তাহলে বলো এই দ্বারাটা কোনো শেষ আছে কোনো? তাহলে এটা কি দ্বারা বলো তো? অসীম দ্বারা। এটা এটা কি দ্বারা বলো তো? অসীম দ্বারা। অর্থাৎ যে দ্বারার শেষ নেই, যে দ্বারার কি নেই, শেষ নেই মানে শেষ পদ নেই। শেষ নেই মানে কি বলতো, যেমন এটা হলো প্রথম পদ, এই দ্বারাটার এটা হলো কি বলতো, প্রথম পদ 1 দিয়ে শুরু হয়েছে। এই দ্বারাটা কত দিয়ে শুরু হয়েছে? 1 দিয়ে শুরু হয়েছিল। 1টা কি পদ? প্রথম পদ। এরপরে বলতো শেষ পদ কি আছে? যে দ্বারা শেষ পদ নেই, যে দ্বারার শুরু আছে কিন্তু শেষ নেই, শুরু আছে কিন্তু কি নেই, শেষ নেই। অর্থাৎ যে দ্বারা প্রথম পদ আছে কিন্তু শেষ পদ নেই, সে দ্বারা কি বলবে কি? অসীম ধারা। সে দ্বারাটাই কি বলবে? সেই দ্বারাটাই কি বলবে? অসীম ধারা। আর সসীম ধারা হলো যে দ্বারা শুরু আছে শেষও আছে, যে দ্বারা শুরু আছে এবং কি বলতো শেষও আছে, সেই সেই দ্বারা
ওই দ্বারাগুলোকে বলবো কি সসীম দ্বারা, ওই দ্বারাগুলোকে বলবো কি বলতো সসীম দ্বারা। যেমন মনে করো আমরা মনে করো একটা দ্বারা লিখলাম 2 + 4 + 6 প্লাস ডট 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 প্লাস মনে করে দিলাম 50। তাহলে বলতো এটা কি দ্বারা, এটা সসীম দ্বারা। দেখো প্রথম পদ কত বলতো, প্রথম পদ কত 2, শেষ পদ কত 50। তাহলে এই দ্বারা শুরু আছে শেষও কি আছে, তাহলে এটা হলো সসীম দ্বারা। এটা কি দ্বারা বলতো? তাহলে আমরা আমাদের জেনারেল ম্যাথ বইয়ে সাধারণ গণিত বইয়ের এই 13 অধ্যায়ে আমরা এই সসীম দ্বারা পড়বো। কি দ্বারা পড়বো বলতো? সসীম দ্বারা পড়বো, অর্থাৎ যে দ্বারার প্রথম পদ আছে এবং কি শেষ পদও আছে, অর্থাৎ যে দ্বারাগুলো শুরু আছে এবং শেষও আছে, সেই দ্বারাগুলো সম্পর্কে আলোচনা করবো কি আমাদের এই জেনারেল ম্যাথ বই। ঠিক আছে? আচ্ছা, এরপরে খেয়াল করো, আর আমাদের যে হায়ার ম্যাথ বই আছে, হায়ার ম্যাথ বইও দ্বারা আছে। হায়ার ম্যাথ বইয়ের কি আছে বলো? দ্বারা আছে। হায়ার ম্যাথ বইয়ের দ্বারাটা হলো অসীম দ্বারা। কি দ্বারা বলো তো? মনে রাখবে, হায়ার ম্যাথ বইয়ে যে দ্বারাটা পড়বো সেই দ্বারাটা হলো অসীম দ্বারা, অর্থাৎ যে দ্বারার শুরু আছে, শুরু মানে কি প্রথম পদ আছে কিন্তু শেষ পদ কি নেই, অর্থাৎ যে শেষ পদ নেই মানে কি দ্বারার শেষ নেই, দ্বারার কি নেই বলতো? শেষ নেই। সেটা হলো কি দ্বারা? অসীম দ্বারা। তাহলে এই অসীম দ্বারা সম্পর্কে আমরা কোন বইয়ে পড়বো? হায়ার বইয়ে পড়বো। ঠিক আছে? আমাদের প্রত্যেকটি অধ্যায়ে সহজ টপিকটা পড়বো জেনারেল ম্যাথ বইয়ে, আর একটু একটু তুলনামূলক কঠিন টপিকটা পড়বো কোথায়? হায়ার ম্যাথ বইয়ে। আচ্ছা, এখন আমাদের দেখো, এখন দ্বারা কিন্তু অনেক ধরনের হইতে পারে। দ্বারা কি বলতো? অনেক ধরনের হতে পারে। এখন নরমালি মনে রাখবা, দ্বারা মানে এমন একটা জিনিস, যে জিনিসটা একটা নির্দিষ্ট হারে, বা দ্বারা মানে এমন একটা জিনিস যেখানে অনেকগুলো পদ থাকবে, যেখানে অনেকগুলো কি থাকবে? পদ থাকবে। যেমন আমি একটা দেখাই, আগে দ্বারা জিনিস আমি সাপোজ মনে করে দেখো, এখানে যেমন দেখো এটা একটা ধারা, এটা কি বলতো? একটা কি বলতো? দ্বারা। ধরো দেখো এখানে দেখো একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, চারটা পদ। এই যে আমরা কিন্তু পদ জিনিসটা বুঝাইছি, এর আগে পদ জিনিস বুঝাইছি না? তাহলে দেখো, তাহলে এখানে কি আছে বলতো? অনেকগুলো, দেখো অনেকগুলো পদ আছে না, এখানে অনেকগুলো কি আছে? পদ আছে। দেখো মাঝখানে কিন্তু অনেক পদ আছে, মাঝখানে কতগুলো পদ আছে সেটা আমরা জানি না। সেটাকে আমরা জানি 13 প্লাস 20 প্লাস 27 প্লাস 34 প্লাস ডট 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 প্লাস 111। তাহলে মাঝখানে অনেকগুলো পদ, সেটা মাঝখানে কতগুলো পথে যায় না। কিন্তু আমার এখানে এখানে দেখো, আমার এখানে এখানে কি একাধিক পদ আছে না এখানে? তাহলে একটা ধারার মধ্যে কি থাকে? একাধিক পদ থাকবে। একটা ধারার মধ্যে কি থাকে বলতো? এই পদগুলো একটা পদ থেকে আরেকটা পদ, আরেকটা পদ থেকে আরেকটা পদ, এই পদগুলো একটা নির্দিষ্ট হারে বাড়বে অথবা কমবে। একটা নির্দিষ্ট হারে বাড়বে অথবা কি বলতো? বুঝতে পারলাম? অর্থাৎ আমাদের দ্বারাগুলোর ক্ষেত্রে, আমাদের দ্বারার ক্ষেত্রে কি থাকবে? একাধিক পদ থাকবে, একাধিক কি থাকে? পদ থাকবে, এবং পদগুলো একটা নির্দিষ্ট হারে বাড়বে অথবা কি কমবে। ঠিক আছে? একটা নির্দিষ্ট হারে বাড়বে অথবা কমবে। বলতো আমাদের যে দ্বারাটা দেওয়া আছে, এটা কি দ্বারা? সসীম দ্বারা না অসীম দ্বারা? সসীম দ্বারা, কারণ শুরু আছে শেষও কি। যদি এই পদের দেওয়া না থাকতো তাহলে এটা কি দ্বারা হয়ে যেত? অসীম দ্বারা হয়ে যেত। ঠিক আছে? তাহলে এটা আমাদের সসীম দ্বারা। তাহলে এখন খেয়াল করো, তাহলে আমাদের নর্মালি দ্বারাগুলো কি বলতো? একটা নির্দিষ্ট হারে বাড়বে অথবা কি বলতো কমবে। ঠিক আছে? একটা নির্দিষ্ট হারে বাড়বে অথবা কমবে। এই বাড়া এবং কমার উপর ভিত্তি করে, এই বাড়া এবং কমার উপর কি করে বলতো? ভিত্তি করে বাড়া। আবার দেখো, যে কোনো দ্বারা একটা নির্দিষ্ট হারে বাড়বে অথবা কি কমবে। আবার দেখো, যে কোনো দ্বারার ক্ষেত্রে আমার কি থাকে? একাধিক, অনেকগুলো পদ থাকবে, এবং প্রত্যেকটা পদ একটা নির্দিষ্ট হারে বাড়বে অথবা কি কমবে। তুমি দেখো এখানে কি হয়েছে? প্রথম পদটা কত বলতো? 13 না? আমরা আস্তে আস্তে, আমি তোমাদেরকে আগে পরিচয় করা দিই, পরে আমরা আস্তে আস্তে ইয়া যাবো, ডেফিনেশনে যাবো, ক্লাসিক মানে কি কি দ্বারা আছে যাবো। তা প্রথম পদ থেকে দ্বিতীয় পদটা কত বলতো?
20 বাড়ছে না কমছে? কত বাড়ছে বলো তো? এরপরে পদটা কত বলো তো? বাড়ছে না কমছে? কত বাড়ছে? 7। এরপরের পদটা কত বলো তো? কত বাড়ছে? 7। অর্থাৎ আমার এই ধারাটা এমন একটা ধারা যেখানে প্রতিটি পদ তার আগের পদ থেকে 7 বাড়ছে। যেমন 20 তার আগের পদ 13 থেকে 7 বাড়ছে, 27 তার আগের পদ 20 থেকে 7 বাড়ছে, 34 তার আগের পদ 27 থেকে কি হয়েছে 7 বাড়ছে। তাহলে আমাদের এখানে আমাদের এই ধারাটা কি বলতো, প্রতিটি পদ কত করে বাড়ছে? একটা নির্দিষ্ট সংখ্যা আকারে বাড়ছে কিনা বলতো? এরপরে দেখো, এরপরে পদটা দেখো, এরপর 5 প্রথম এটা আমাদের কি দ্বারা বলতো? আগে বলো, এটা আমাদের সসীম দ্বারা না অসীম দ্বারা? সসীম দ্বারা। এখন দেখো প্রথম পদটা কত? 5। হ্যাঁ, প্রথম পদটা কত? 5। এরপরে পদটা কত বলতো? 8। এরপরের পদটা কত? 11। বলতো কত করে বাড়ছে বলতো? এই পদটা কত বাড়ছে? এটা কত বাড়ছে? তাহলে 3 করে বাড়ছে না? 3 করে কি হয়েছে? সেম দেখো, এখানে প্রথম এ বলতো এটা একটা কি দ্বারা বলতো? এটা একটা কি দ্বারা? অসীম দ্বারা। এখন দেখো প্রথম পদটা কত? এর পরের পদটা কত? 13। তাহলে কত 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 বাড়ছে বলতো? এর পরের পদটা কত বাড়ছে বলতো? তাহলে একটা নির্দিষ্ট হারে বাড়ছে কিনা বলতো? একটা নির্দিষ্ট হারে বাড়ছে কিনা? বুঝতে পারছো? আচ্ছা, এরপর দেখো এখানে কিন্তু একটা নির্দিষ্ট হারে বাড়তেছে। এখন আমরা কমার দিকে যাই, দেখি কম। দেখো এখানে দেখো, এখানে একটা নির্দিষ্ট হারে বাড়তেছে না? এখন দেখো এখানে বলতো এটা একটা কি দ্বারা বলতো? এটা একটা কি দ্বারা? কারণ প্রথম পদ আছে, শেষ পদ কি আছে। এখন প্রথম পদটা কত বলতো? এর পরের পদটা কত? বলে এখানে বাড়ছে না কমছে? কত কমছে? এর পরের পদটা কত? 21। কমছে না বাড়ছে? লেখানে একটা নির্দিষ্ট হারে কি হয়েছে বলতো? কমছে। এখানে কি যে নির্দিষ্ট হারটা যে কমছে, এখানে কিন্তু এখানে কোনো অন্তরফল মানে এখানে কি হয়, এখানে কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যা, নির্দিষ্ট সংখ্যা কমছে অথবা নির্দিষ্ট সংখ্যা কি হয়েছে বলতো? বাড়ছে। আমরা এখানে যে কতগুলো অঙ্ক দিয়েছি প্রত্যেকটা মধ্যে একটা নির্দিষ্ট সংখ্যা কমছে অথবা একটা নির্দিষ্ট সংখ্যা কি হয়েছে? বাড়ছে। ঠিক আছে, এবার আমরা 13.2 চ্যাপ্টারে যাই। আমরা এখানে যে পর্ব আমরা দুইটা একবার শেষ করে ফেলবো। কি বলছি বুঝছো? তোমাদের মনে মেবি পরীক্ষার মধ্যে 13.1 আছে, কিন্তু আমরা এটা দুইটা একসাথে শেষ করে ফেলবো, বেশি সময় লাগবে না। একটা জিনিস খেয়াল করো, এখানে একটা খেয়াল করো, বলো তো এটা কি দ্বারা? এটা কি সসীম দ্বারা না অসীম দ্বারা? বলো তো এটা সসীম দ্বারা না অসীম দ্বারা? সসীম দ্বারা। এখন দেখো প্রথম পদ কত বলো তো? এর পরের পদ কত? কত বাড়ছে? 12 বাড়ছে। এর পরের পদ কত? কত বাড়ছে? 12 বাড়ছে। দেখো, দেখো প্রথম প্রথম পদটা বাড়ছে এখানে 12, এর পরের পদটা বাড়ছে কি বলতো? 24 না? দেখো প্রথম পদে যত বাড়ছিল পরের পদে তার দ্বিগুণ বাড়ছে কিনা বলতো? তাহলে এর পরের পদে দেখো এখানে কি 24 বাড়ছে না? তাহলে বলতো এর পরের পদে কত বাড়বে? 48 বাড়বে কিনা? দেখো তো, তাহলে 48 যোগ 48 96 হয়ে যাবে না? তাহলে এখানে কি একটা নির্দিষ্ট সংখ্যা হারে বাড়তেছে? এখানে কি একটা নির্দিষ্ট সংখ্যা হারে বাড়তেছে নাকি গুণাকারে বাড়তেছে? নাকি গুণাকারে বাড়তেছে? কিরকম গুণাকারে বাড়তেছে খেয়াল করো। কিরকম গুণাকারে বাড়তেছে? প্রথম সংখ্যাটা কত? 12। 12 এর দ্বিগুণ করলে কত হয়? 24। এবার 24 কে দ্বিগুণ করলে কত হয়? 48 কে দ্বিগুণ করলে কত হয়? তাহলে এখানে কিন্তু একটা গুণ সংখ্যা আকারে বাড়তেছে।
একটা গুণাত্মক আকারে কি বলতে পারছে, আগে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা বাড়ছে অথবা কমছে, কিন্তু এখানে কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যা আকারে বাড়ছে না, একটা গুণ আকারে বাড়তেছে। সেই গুণ সংখ্যাটা কত? 2। কত বলতো? অর্থাৎ অর্থাৎ আগের পদরা যত তার দ্বিগুণ হয়ে যাচ্ছে পরের পদরা, আবার এই পদরা যত তার দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের দুই ধরনের বাড়তে পারে, একটা যোগ বিয়োগ আকারে বাড়তে পারে বা কমতে পারে। যোগ আকারে কমতে পারে অথবা বিয়োগ আকারে যোগ আকারে বাড়তে পারে অথবা বিয়োগ আকারে কমতে পারে। আবার গুণ আকারে বাড়তে পারে অথবা গুণ আকারে কমতে পারে। কথা বলতে পারলাম? এখানে কি আকারে বাড়ছে? গুণ আকারে বাড়ছে। আমি আরো একটা অঙ্ক দেখাই। বিষয়গুলো আগে ক্লিয়ার থাকতে হবে, তারপর আমরা অঙ্ক যাব। আগে আমাদের টপিকস ক্লিয়ার হতে হবে। দেখো তো এখানে খেয়াল করো, প্রথম সংখ্যাটা কত বলো তো? দেখো আমাদের যুগাকারে বাড়তে পারে আর বিয়োগ আকারে কি হতে পারে? কমতে পারে না? ঠিক সেভাবে গুণ আকারে বাড়তে পারে অথবা ভাগ আকারে কি কমতে পারে। ঠিক আছে? দেখো যুগাকারে বাড়তে পারে, বিয়োগ আকারে কি কমতে পারে, আর গুণ আকারে বাড়তে পারে আর ভাগ আকারে কি? কারণ যোগ করলে বাড়ে, যোগ করলে কি হয়? বিয়োগ করলে কি হয়? কমে। আবার গুণ করলে কি হয়? বাড়ে। ভাগ করলে কি হয়? আমাদের ধারাগুলো কিন্তু প্রতিটা পদ তার আগের পদে, আমাদের ধারাগুলো কিন্তু কি হয়, যে এই পদগুলো আছে পদগুলো একটা পদ এলো প্রথম পদ, প্রথম পদ থেকে দ্বিতীয় পদ বাড়তে পারবে অথবা কমতেও পারবে। কমা বাড়াট আবার দ্বিতীয় পদ থেকে তৃতীয় পদ বাড়তেও পারবে কমতেও পারবে। এই যে কমা বাড়াটা দুই ভাবে হইতে পারে, একটা যোগ আকারে বাড়তে পারে বিয়োগ আকারে কমতে পারে, আর একটা গুণ আকারে বাড়তে পারে বিয়োগ আকারে কি বলতো, সরি, ভাগ আকারে কি কমতে পারে। তুমি এখানে দেখো প্রথম পদের কত বলতো? হাফ। ধরো হাফ রে যদি দুই দ্বারা ভাগ, প্রথম পদের কি হাফ? 1। এরপরে পদটা কত? বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? দেখো তো এটা কি যোগ আকারে বাড়ছে না ভাগ আকারে? এই যে কমছে এটা কি বিয়োগ আকারে কমছে নাকি ভাগ আকারে কমছে? দেখো বিয়োগ আকার, দেখো তো 1 এর থেকে যে হাফে যায়, 1 থেকে কিসে যায়? হাফে গেলে হাফ কমছে না? হাফ কমছে কিনা? এখন দেখো এখানে বিষয়টা হলো তোমার ভাগ আকারে কমছে। আমি একটা জিনিস দেখাই দিই। তুমি 1 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি, 1 কে তুমি কয় দ্বারা ভাগ করি? 2 দ্বারা ভাগ করলে কি 1/2 হয় না? দ্বিতীয় পদ হয় না? আবার দ্বিতীয় পদ হাফ কে যদি আমি আবার 2 দ্বারা ভাগ করি, তাহলে কত হয় বলো তো? 1/4 হয় না? আবার 1/4 কে যদি আমি কি করি, আবার 2 দ্বারা ভাগ করি, তাহলে কি 1/8 হয় না? তাহলে এটা কি, তাহলে এটা যে কমছে কোন আকারে কমছে? ভাগ আকারে কমছে। ঠিক আছে? তুমি এখানে একটা দেখো, প্রথম পদটা কত বলো তো? 64 না? এর পরের পদ কত বলো তো? 64 কে 2 দ্বারা ভাগ করলে কি হয়ে যায়? 32 হয়ে যায় না? 64 কে 2 দ্বারা ভাগ করা মানে কি বলো তো? হাফ দ্বারা কি করা? গুণ করা না? 64 কে 2 দ্বারা ভাগ করা যে কথা, 64 কে হাফ দিয়ে গুণ করা কি? 64 কে হাফ দিয়ে গুণ করলে কত হয়? 32 হয় না? আবার 32 কে হাফ দ্বারা গুণ করলে কত হয়? 16। আবার 16 কে হাফ দ্বারা গুণ করলে কত হয়? তাহলে এটা কি বলতো? এটা যে কম, এটা কি এটা যে আমার কমছে না বাড়ছে? এটা কি গুণ আকারে কমছে নাকি বিয়োগ আকারে কমছে? দেখো হাফ দিয়ে গুণ করলে কিন্তু গুণ আকারে কমছে। গুণ আকারে কমছে না? গুণ আকারে কমছে। তাহলে গুণ আকারে কমছে। হ্যাঁ, বিষয়টা বুঝতে পারছো? তাহলে এখন দেখো আমাদের, তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে আমাদের দ্বারাগুলো এক নাম্বার দ্বারা হয়েছে দুই প্রকার, সসীম দ্বারা আর কি দ্বারা বলতো? অসীম দ্বারা। সসীম দ্বার হলো যার প্রথম পদ আছে এবং শেষ পদ কি আছে, আর অসীম দ্বার হলো যার প্রথম পদ আছে কিন্তু শেষ পদ কি নেই। হ্যাঁ, এরপরে দেখো সসীম দ্বারা অসীম দ্বারা শেষ। এরপরে আসো দেখো ধারা দুই,
দ্বারা দুই ভাবে হইতে পারে। দ্বারা দুই ভাবে হইতে পারে কি বলতো, এক দ্বারার মধ্যে পদগুলো দেখো এখন দ্বারাগুলোর ক্ষেত্রে কি হয়, পদগুলো বাড়তে পারে আবার কমতেও পারে। পদগুলো বাড়তে পারে আবার কি বলতো কমতেও পারে। অন বলতো বাড়াটা দুই ভাবে হইতে পারে, একটা যুগাকারে বাড়তে পারে, একটা গুণাকারে বাড়তে পারে না। আবার একটা দেখো তো, একটা বিয়োগ আকারে কমতে পারে, একটা কি ভাগ আকারে কমতে পারে না। এই বিয়োগটা দেখো যোগ আকারে কমা বা বিয়োগ আকারে, যোগ আকারে বাড়া অথবা বিয়োগ আকারে কমা, এই দুইটা ক্ষেত্রে এই দুইটা ক্ষেত্রে বলা হয় এক ধরনের দ্বারা। এই দুইটা ক্ষেত্রে কি বলতো এক ধরনের দ্বারা। আরেকটা হয়েছে যে গুণ আকারে বাড়লো অথবা ভাগ আকারে কি হলো কমলো, গুণ আকারে বাড়লো অথবা ভাগ আকারে কি বলতো কমলো। এই দুইটা হলো আরেকটা টাইপ। বুঝতে পারলাম? দেখো আমার একটা দ্বারা কি বলতো বাড়তেও পারে কমতেও কি তাহলে যুগাকারে বাড়তে পারে আবার বিয়োগাকারে কমতে পারে, ঠিক না? দেখো যুগাকারে বাড়তে পারে আবার বিয়োগাকার কি বলতো কমতে পারে। তাহলে যে যোগাকারে বাড়া বা বিয়োগাকারে কমা এই দুইটার জন্য হলো একটা টাইপ। দ্বারা কয়টা টাইপ? একটা টাইপ, একটা টাইপ। আর গুণ আকারের জন্য অথবা ভাগ আকারের জন্য দ্বারা কি আরেকটা টাইপ। এটার জন্য যে টাইপ সেটা হলো এটার জন্য ধরো যোগ আকারে বাড়া অথবা বিয়োগ আকারে কমার জন্য যে দ্বারাটা পাওয়া যায় সেটাকে বলা হয় সমান্তর দ্বারা। সেটা কি দ্বারা বলা হয়? সমান্তর দ্বারা। তাহলে বলতো আমরা তাহলে কোনগুলোকে সমান্তর দ্বারা বলবো? যেগুলো যোগ আকারে বাড়ে অথবা কমে, যোগ আকারে বাড়ে অথবা কি বলতো কমে, অর্থাৎ একটা নির্দিষ্ট সংখ্যা, অর্থাৎ একটা নির্দিষ্ট সংখ্যা। কারণ যোগ বিভাগারে বাড়লে কমলে সবসময় একটা নির্দিষ্ট সংখ্যা বাড়বে অথবা কমবে। কি বলছি বুঝছো? তাহলে সমান্তর দ্বারাটা কিসের ক্ষেত্রে হবে? যেই দ্বারাগুলোর ক্ষেত্রে একটা নির্দিষ্ট সংখ্যা বাড়বে অথবা একটা নির্দিষ্ট সংখ্যা কি হবে বলতো কমবে, সেই দ্বারাটা কি দ্বারা বলবে? সমান্তর দ্বারা বলবে। আর যদি গুণ আকারে বাড়ে অথবা কমে, এটা কোনো নির্দিষ্ট সংখ্যা না, গুণ আকারে বাড়ে অথবা কমে, সেটাকে বলবে গুণোত্তর দ্বারা। সেটাকে বলবে কি? গুণোত্তর দ্বারা। নামের মধ্যে আছে দেখো সমান্তর দ্বারা। সমান্তর মানে কি সমান সংখ্যা বাড়বে কমবে, সমান সংখ্যা বাড়বে। সমান্তর দ্বারা মানে কি বলতো সমান সংখ্যা বাড়বে অথবা কি। আর গুণোত্তর দ্বারা গুণ আকারে বাড়বে অথবা কি। নামের মধ্যে আছে গুণোত্তর মানে গুণ আকারে বাড়বে অথবা কি কমবে। তাহলে আমাদের দ্বারা বলতে আমাদের এই যে এটা কিন্তু আমার দ্বারা কিন্তু অনেক প্রকারেরই আছে, কিন্তু আমাদের এই যে 19 বই আমরা যে জেনারেল ম্যাথ বই যে দ্বারাটা পড়বো সেখানে দুই ধরনের দ্বারা পড়বো, একটা হলো সমান্তর দ্বারা, একটা কি দ্বারা বলতো? তাহলে কি বুঝতে পারতো সমান্তর দ্বারা গুণোত্তর দ্বারা কি? আচ্ছা, এবার আমরা তোমাদেরকে আমি জিজ্ঞাসা করব, দেখি জিজ্ঞাসা। আচ্ছা, সমান্তর গুণোত্তর দ্বারার জন্য কিন্তু সসীম অসীম নাই। সসীম দ্বারারও সমান্তর দ্বারা আছে, গুণোত্তর দ্বারা আছে, এবং অসীম দ্বারারও কি আছে সমান্তর দ্বারা এবং গুণোত্তর দ্বারা কি আছে। কথা বলতে পারলাম? এটার সাথে কিন্তু এই যে সমান্তর এবং গুণোত্তর সাথে কিন্তু কোনো সসীম আর অসীমের কোনো ইয়া নাই। এখানে বিষয় আছে যে পদগুলো বাড়বে সেটা কি যোগ আকারে বাড়ছে নাকি বিয়োগ আকারে কমছে, অর্থাৎ একটা নির্দিষ্ট সংখ্যা বাড়ছে নাকি কমছে। যদি এখানে সবসময় যদি একটা নির্দিষ্ট সংখ্যা বাড়ে অথবা কমে সেটা হলো সমান্তর দ্বারা। আর যদি কি হয় একটা গুণ আকারে বাড়ে, কি আকারে বলো তো? গুণ আকারে বাড়ে অথবা কমে সেটা হলো গুণোত্তর দ্বারা। আমাদের বলো মাজিদ বলো এটা কি দ্বারা? এটা কি সমান্তর দ্বারা না গুণোত্তর দ্বারা? এটা কেন সমান্তর দ্বারা? না, প্রথম পদ থাকলে শেষ পদ থাকলে সেটা হলো সসীম দ্বারা বলে। হ্যাঁ, এটা সমান্তর দ্বারা কেন? কত বাড়ছে? এবার তৃতীয় পদ 3, তাহলে এখানেও এক বাড়ছে, এখানেও এক বাড়ছে, এখানেও এক বাড়ছে, এখানেও এক, অর্থাৎ সবসময় কি এক এক করে বাড়তেছে না? সমান সংখ্যা যদি বাড়ে অথবা কমে, সরি সমান সংখ্যা যদি কি হয় বাড়ে
অথবা কমে, সেটা কি দ্বারা বলবে? সমান্তর দ্বারা। এখানে এক এক করে বাড়তেছে, তাহলে সমান্তর দ্বারা। সবাই ক্লিয়ার এটা? এবারে তাওহীদ বলো, এটা কি দ্বারা বলো তো তাওহীদ? এটা কেন সমান্তর দ্বারা? কত করে বাড়তেছে? 5 করে। দেখো তো এখানে 5 বাড়ছে, এখানে 5 বার, সবসময় কি 5 করে বাড়তেছে না? তাহলে সমান্তর দ্বারা। ঠিক আছে, এই যে এরপরে যাও, ইয়া বলো, এটা সাইমুনা বলো, এটা কি দ্বারা? প্রথম পত্র কত? পরের পত্র কত? না 5 না, -5। প্রথম পত্র 2, পরের পত্র কত? তাহলে বাড়ছে না কমছে? কত কমছে? 7 কমছে না? এই যে কমছে না বাড়ছে, এটা কিভাবে বের করবা? এই যে কত কমছে বা কত বাড়ছে কিভাবে বের করবা সবসময়? সাপোজ মনে করো এখান থেকে বের করতে হলে দেখো, এই যে দ্বিতীয় পদ থেকে, অর্থাৎ যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করবা। যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ কি করবা? তুমি মানে যদি যদি সমান্তর দ্বারা হয়, যদি সমান হারে বাড়ে অথবা সমান হারে কমে, যদি সমান হারে বাড়ে অথবা কি সমান হারে কমে, তাহলে কত বাড়ছে বা কত কমছে সেটা বের করার জন্য যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদটা কি করে বিয়োগ করে দিবা। তাহলে বলতো এই পদ থেকে কোন পদ বিয়োগ করবা? এই পদটা বিয়োগ করবা না? এই পদটা কত? -5। এই পদটা কত বলো তো? -5। তারপরে তার আগের পদটা কত? 2। এটা কিন্তু বিয়োগ করবা, এটা কি করবা? তাহলে -5 -2, তাহলে বিয়োগ করে কত? -7 হয় না? তাহলে এখানে কি -7 পাইছি না? এই মাইনাস দ্বারা বুঝাচ্ছে যে কমতেছে। যদি মাইনাস থাকে, যদি যদি যে আমাদের ডিফারেন্সটা যে বের করছি, ডিফারেন্সের সামনে যদি মাইনাস থাকে, তাহলে এটা দ্বারা বুঝাবে যে কমতেছে। কত করে কমতেছে? 7 করে কমতেছে। 7 করে কি বলতো কমতেছে। আর ডিফারেন্সটার সামনে যদি প্লাস থাকে, তাহলে প্লাস দিয়ে বুঝাবে যে সাপোজ +7। ডিফারেন্সের সামনে যদি প্লাস থাকে, তাহলে বুঝাবে যে 7 করে কি বাড়তেছে। 7 করে কি বলতো? তাহলে এখন তো কত? এই পদ থেকে এই পদ বিয়োগ করে কি 7 -7 পাইছি না? আবার দেখো তো এটা থেকে কোনটা বিয়োগ করবো? এটা বিয়োগ করবো না? এটা কত? -19। -19। এরপরে এরপরে বিয়োগ, বিয়োগ কত বিয়োগ করবো? -12 বিয়োগ করবো না? তাহলে -12 বিয়োগ করলে এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে যাবে? +12। এখন তো 19 থেকে 12 বিয়োগ করলে 7, সামনে কি মাইনাস না? তাহলে এখানেও ডিফারেন্স 7, এখানেও ডিফারেন্স কি? তাহলে একটা নির্দিষ্ট সংখ্যা 7 আকার 7 কি বাড়তেছে না কমতেছে? এটা কিভাবে বুঝি? দেখো 7 এর সামনে কি আছে? তাহলে একটা নির্দিষ্ট সংখ্যা যদি বাড়ে অথবা কমে, সেটা কি দ্বারা? সমান্তর দ্বারা। তাহলে এটা কি দ্বারা বলো তো? সমান্তর দ্বারা। সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, বলো তো এটা কি দ্বারা? তাবাসুম বলো এটা। সমান্তর দ্বারা। কেন সমান্তর দ্বারা? কত বাড়তেছে? এখানেও 3 বাড়ছে, এখানেও 3 বাড়ছে, এখানেও কি বাড়ছে? এই 3 যে বাড়ছে কিভাবে বের করবা? যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করবা। তাহলে এই 7 থেকে কত বিয়োগ করবো? বিয়োগ করলে কত হয়? সামনে কি প্লাস না মাইনাস? প্লাস দ্বারা বুঝায় যে 3, যদি ডিফারেন্সটা প্লাসের পাও তাহলে বুঝাবে বুঝাবে যে বাড়তেছে। কি বলতো? আর যদি ডিফারেন্সটা মাইনাসের পাও তাহলে বুঝাবে কি বলতো? কমতেছে। আবার এইটা থেকে বলতো কাকে বিয়োগ করবো?
তাহলে 3 সামনে প্লাস না বাড়তেছে, তাহলে এখান থেকে এটা থেকে বিয়োগ করবো 10, 13 থেকে বিয়োগ করবো কত 10, কত 3। তার মানে সবগুলা, তার মানে সব ক্ষেত্রে কি ডিফারেন্স 3 না, তার মানে 3 আকারে বাড়তেছে। 3 আকারে কি বলতো বাড়তেছে, এই সমান্তর জাল। এটা কি দ্বারা এটা, ঠিক আছে। এবার আসো বলো তো এখানে এই যে অঙ্কটা দেখো, বলো তো এটা কে বলবা, এটা এটা ইয়া বলো, তাওহীদ বলো, এটা কি দ্বারা, এটা কি এটা কি সমান্তর দ্বারা না গুণোত্তর দ্বারা বলো, এটা কেন গুণোত্তর দ্বারা? আচ্ছা গুণোত্তর তোমাদেরকে একটু জিনিস বুঝাই দিই, প্রথমে দেখবা যে অন্তর সমান কিনা, বলতো 64 থেকে 28 বিয়োগ করলে কত হয়, -64 হয় না। এরপরে 32 থেকে, দেখো 32 থেকে 64 বিয়োগ করলে কত হয়, -32 হয় না। দেখো ডিফারেন্স কি সমান হয়েছে, যেহেতু ডিফারেন্স সমান হয় নাই সেহেতু এটা সমান্তর দ্বারা নয়, সেহেতু এটা কি বলতো সমান্তর দ্বারা নয়। তাহলে আমরা পড়ছি দুই ধরনের দ্বারা, সমান্তর দ্বারা না হইলে কি দ্বারা হইব, গুণোত্তর দ্বারা। বুঝছো, এখন তো মুখস্থ বললে হইব না, এখন আমাদের গুণোত্তর দ্বারা দিয়ে বুঝতে হইব, ঠিক না। তাহলে যে বুঝতে হবে, তাহলে যেহেতু এখানে কি নাই অন্তর সমান হয় নাই, তাহলে সমান্তর দ্বারা হবে না, তার মানে গুণোত্তর দ্বারা হবে। আর যদি গুণোত্তর দ্বারা হয় তাহলে গুণাকারে বাড়বে, গুণাকারে বাড়বে না, অথবা গুণাকারে কি কমবে, গুণাকারে বাড়বে অথবা গুণাকারে কি, যেমন দেখো তো 128 কে যদি আমি হাফ দ্বারা গুণ দেই তাহলে কত হয় বলো তো, 64 হয় না। আবার 64 কে যদি হাফ দ্বারা গুণ দেই তাহলে কত হয়, 32। আবার 32 যদি হাফ দ্বারা গুণ দেই তাহলে কত হয়, 16। আবার 16 কে যদি হাফ দ্বারা গুণ দিই কত হয়, এইভাবে কিন্তু দাঁড়া চলতে থাকবে, এইভাবে কি বলতো দাঁড়াটা কি বলতো চলতে থাকবে। তাহলে 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 এটা কি দ্বারা বলতো, ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে। তাহলে সমান্তর দ্বারার ক্ষেত্রে একটা নির্দিষ্ট সংখ্যা সবসময় বাড়বে অথবা কমবে, আর গুণোত্তর দ্বারার ক্ষেত্রে একটা নির্দিষ্ট সংখ্যা সবসময় কি হবে, গুণ হবে। কথা বলতে বললাম, আমরা এখানে বাঘের বিষয়টা আসবে না, আমরা সবসময় সমান্তর দ্বারা যোগ দিয়ে কি করবো ব্যাপার দেখাবো, আর গুণোত্তর দ্বারাটা বিয়োগ গুণ দিয়ে দেখাবো। তাহলে সমান্তর দ্বারার ক্ষেত্রে সবসময় একটা নির্দিষ্ট সংখ্যা বাড়বে অথবা কি বলতো কমবে, আর গুণোত্তর দ্বারার ক্ষেত্রে কি হবে, সবসময় একটা নির্দিষ্ট সংখ্যা কি হবে, গুণ হবে। গুণ হয়ে সংখ্যা পরবর্তী সংখ্যাটা বাড়বে অথবা কি কমবে, পরবর্তী পদটা বাড়বে অথবা কি বলতো কমবে। ঠিক আছে, কি বলছি বুঝছো। তাহলে 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 এটা আমাদের কি দ্বারা, গুণোত্তর দ্বারা। হ্যাঁ এখন এখন দেখো এটা কি বলবা, এটা কি ব্যাখ্যা করো বলো, এটা সাইমনের ব্যাখ্যা করো, এটা কি দ্বারা, হুম, সমান্তর দ্বারা প্রমাণ করে দেখাও, তাহলে অন্তর বার করো, বলো তো এখানে 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 কত পার্সেন্ট বের করো, দ্বিতীয় পদ কত, -4 না, প্রথম দেখো কেমন, আর প্রথম পদ কত +2, এটা বিয়োগ করবে না, এটা বিয়োগ করবে না, বিয়োগ করলে কত হয়েছে, -6 হয়েছে না। তাহলে এখানে 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 অন্তরটা কত হয়েছে, -6। এখন আবার এখানে অন্তর বের করো, এখানে কত 8, আর এটা বিয়োগ করবো না বলতো, -4 কে বিয়োগ করলে +4 হয়ে যাবে না। তাহলে কত, 8 4 12, দুইটা কি সমান হয়েছে, দুইটা কি সমান হয়েছে, সমান্তর দ্বারা ক্ষেত্রে সমান্তর দ্বারা ক্ষেত্রে দুইটা কি হইব, এই সবগুলো সমান, সবগুলো বিয়োগফল সমান হইতে হইব, যাতে সমান হয় না তাহলে কি সমান্তর দ্বারা হবে, সমান্তর দ্বারা যদি না হয় তাহলে কি দ্বারা হইতে পারে, গুণোত্তর দ্বারা হইতে পারে। কি দ্বারা হইতে পারে বলো তো, হ্যাঁ গুণোত্তর দ্বারা যদি হয় তাহলে একটা নির্দিষ্ট সংখ্যা গুণ করতে হবে না, সংখ্যাটা কত দ্বারা গুণ করবা, দেখো যদি এই যে 2 কে যদি আমি -2 দ্বারা গুণ করি, দেখো 2 কে যদি আমি -2 দ্বারা গুণ করি কত হয়, -4 হয় না। আবার -4 কে যদি আবার আমি আবার -2 দ্বারা গুণ করি তাহলে কত, 8 হয় না।
হয়েছে? আবার 8 কে যদি আমি -2 দ্বারা গুণ করি তাহলে কত, -16 হয় না? হয়েছে? তাহলে একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করলে আমার কি হইতেছে, আমি পদটা পাইতেছি না? তাহলে এটা যেহেতু গুণ করে পাচ্ছি তাহলে এটা কি দ্বারা? আচ্ছা, এখন তো আমি তো এটা প্রথম বুঝলাম যে এটা সমান্তর দ্বারা না। কিভাবে বুঝলাম? আমি যে বিয়োগ ফলটা বের করছি, অন্তরটা বের করছি, দেখছি যে সমান না। এখান থেকে বুঝছি যে কি না, এটা কি না, সমান্তর দ্বারা নয়। তাহলে এটা কি দ্বারা? তাহলে এটা কি দ্বারা? এটা গুণোত্তর দ্বারা। তাহলে কত দিয়ে গুণ করব সেটা আমি কিভাবে বের করব? সেটা বের করার নিয়ম হচ্ছে যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করবা। যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা কি করবা? ভাগ করলে যে ভাগফলটা পাইবা সেটা দ্বারা সবসময় গুণ করবা। যেমন এখানে -4 না, বলতো এখানে দ্বিতীয় পদটা কত? -4 না? আর তার আগের পদ কত? 2। আগের পদ তার ভাগ করো, বলতো ভাগফলটা কত পাই? তাহলে -2। তাহলে -2 দ্বারা আমার সবসময় কি করতে হবে? -2 দ্বারা গুণ করতে হবে। -2 দ্বারা কি করতে হবে? প্রত্যেকটা পদকে গুণ করলে তার পরবর্তী পদকে পাবো। বুঝতে পারছো? আমি চাইলে এটা করতে পারি, কত এটাকে বলতো আমি কত দিয়ে ভাগ করবো? তাহলে এটাকে 8 কে যদি আমি -4 দিয়ে ভাগ করি, কাটাকাটি করলে কত হয়? -2 হয় না? তাহলে এখন আসি, দেখো তাহলে কি আমরা কি সমান্তর দ্বারা এবং গুণোত্তর দ্বারা বুঝতে পারছি? আচ্ছা, এখন এখন দেখো, তাহলে এখন একটা জিনিস খেয়াল করতো, সমান্তর দ্বারার ক্ষেত্রে সবসময় একটা নির্দিষ্ট সংখ্যা বাড়তেছে না অথবা কমতেছে না? এই জন্য যেই সংখ্যাটা বাড়তেছে, যে নির্দিষ্ট সংখ্যাটা বাড়তেছে সেটাকে বলা হয় সাধারণ অন্তর। সেটা কি কি বলা হয় বলতো? সাধারণ অন্তর। অন্তর মানে বিয়োগফল। অন্তর মানে কি বলতো? বিয়োগফল। এখন যেহেতু প্রত্যেকটি পদের ক্ষেত্রে, প্রত্যেকটি কেসের ক্ষেত্রে যে কোনো পদ তার পূর্ববর্তী পদের বিয়োগফল কি হয়? সমান হয়। সমান হয় না? কার ক্ষেত্রে? সমান্তর দ্বারার ক্ষেত্রে। এটা তার নাম হলো সাধারণ অন্তর। অর্থাৎ সব ক্ষেত্রে একই অন্তর। সব ক্ষেত্রে কি সাধারণ মানে একই। সাধারণ মানে কি একই। সব ক্ষেত্রে একই অন্তর। বুঝতে পারলাম? এই সাধারণ অন্তর কোনটা বলতো? সমান্তর দ্বারার ক্ষেত্রে যেই সংখ্যাটা, সমান্তর দ্বারার ক্ষেত্রে যেই সংখ্যাটা বাড়ে অথবা কমে সেই সংখ্যাটা বলা হয় কি? এই সাধারণ অন্তরটা কিভাবে বের করবো? যে কোনো পদ থেকে, যে কোনো পদ থেকে তার কি করবো বলতো? পূর্ববর্তী পদটা কি করবো? বিয়োগ করবো। যে কোনো, দেখো আমি কিন্তু আস্তে আস্তে সূত্রে যাব, আমি আগে তোমাকে ধারণা দিচ্ছি, এরপরে আমি সূত্রে যাব। তাহলে যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদকে কি করব? পূর্ববর্তী পদকে বিয়োগ করে দিলে আমরা কি পেয়ে যাব? বলো তো, সাধারণ অন্তর কি সমান্তর দ্বারা থাকে না গুণোত্তর দ্বারা থাকে? সমান্তর দ্বারাতে সাধারণ অন্তর থাকে, মনে রাখবা। গুণোত্তর দ্বারাতে সাধারণ অন্তর থাকে না। অন্তর মানে বিয়োগফল। অন্তর মানে কি? তাহলে বিয়োগফল মানে সাধারণ বিয়োগফল, অর্থাৎ সব জায়গায় বিয়োগফল সমান। এটাকে বলে সাধারণ বিয়োগফল বা সাধারণ অন্তর। এটা এটা কোন দ্বারাতে থাকে? সমান্তর দ্বারা থাকে। এই সাধারণ অন্তরটা কিভাবে বের করবো? যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ কি করবো? সমান্তর দ্বারা কাছে সব সময় কি যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করলে বিয়োগফলটা কি হবে? সমান হবে। এই জন্য তার নাম সাধারণ অন্তর। সমান না হলে সাধারণ অন্তর হবে না। বুঝতে পারছো? এরপরে দেখো, এবার আসো গুণোত্তর দ্বারার ক্ষেত্রে একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করছি না আমরা? গুণোত্তর দ্বারার ক্ষেত্রে একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করে দ্বারাটা তৈরি করছি না? তোমরা কি বুঝতেছো না বিষয়টা? গুণোত্তর দ্বারার ক্ষেত্রে কি করছি? সবসময় একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করছি। যেমন এখানে কত দ্বারা গুণ করছি সবগুলোরে? এটা কত দ্বারা গুণ করছি? হাফ দ্বারা গুণ করছি। হাফ দ্বারা গুণ করে 64 পাইছি। 64 কে হাফ দ্বারা গুণ করে কি 32 পাইছি না? আবার 32 কে হাফ দ্বারা গুণ করলে কত পাবো? 16। তাহলে গুণোত্তর দ্বারার ক্ষেত্রে একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করে কি করেছি? দ্বারাটা বাড়াইছি অথবা কমাইছি। তাহলে কি এখানে কি গুণোত্তর দ্বারার ক্ষেত্রে গুণ করছি না ভাগ করছি? গুণ করছি না বিয়োগ করছি?
গুণ করছি। তাহলে যেই সংখ্যাটা দ্বারা গুণ করছি, যেই সংখ্যাটা দিয়ে প্রত্যেকটি পথে গুণ করছি সেটাকে বলা হয় সাধারণ অনুপাত। সেটাকে বলা হয় কি বলতো? আচ্ছা, এখানে সাধারণ অনুপাত কেন আসছে? কারণ আমরা অনুপাত যেই সংখ্যাটা দ্বারা আমরা গুণ করব সেটা আমরা কিভাবে বের করছি বলতো? যে কোনো পদকে, যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা কি করছি? তার পূর্ববর্তী তার পূর্ববর্তী তার পূর্ববর্তী পদ দিয়ে কি করেছি? ভাগ করেছি। তাহলে ভাগ মানে অনুপাত, মনে ভাগ মানে কি বলতো? এই জন্য এটার নাম সাধারণ অনুপাত। সব জায়গায় ভাগফলটা কি হয়? সমান হয় না? এই জন্য সব জায়গায় সমান হয় দিকে তার নাম সাধারণ, আর যেহেতু ভাগ করছি এই জন্য অনুপাত। তাহলে বুঝতে পারছি বিষয়টা? তাহলে তাহলে আমরা সমান গুণোত্তর দ্বারা ক্ষেত্রে প্রতিটা পদের ক্ষেত্রে প্রতিটা পদকে একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করলে তার পরবর্তী পদটা পাওয়া যায়। এই জন্য কি হয়, যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে সবসময় কি পাওয়া যায়? একই অনুপাত পাওয়া যায়। আর এই অনুপাতটাকে বলা হয় কি? সাধারণ অনুপাত। তাহলে তুমি আমরা কি তাহলে বলতো দ্বারা কয় প্রকার? কি কি? আচ্ছা, সসীম অসীম শেষ, সসীম অসীম। এরপরে বলতো এরপরে কয় প্রকার? সমান্তর গুণোত্তর। যে সমান্তর গুণোত্তর আমাদের ক্লিয়ার, কোনটা সমান্তর কোনটা গুণোত্তর? আচ্ছা, তাহলে এবার আমরা আসি। আমরা দুইটা অধ্যায় কিন্তু একসাথে শেষ করবো, কথা বলতে পারলাম? আমরা একটা একটা করে পড়বো না, একটা একটা করে বললে আবার আরেকটা বলে কঠিন লাগবে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো তোমরা, যে অনুক্রম আছে না, অনুক্রম, যে অনুক্রম গুলা ধারার মতোই। অনুক্রম গুলা কিসের মতো বলতো? ধারার মতো। ধারা যে কথা, অনুক্রম গুলো একই কথা, কিন্তু একটু পার্থক্য আছে। ধারাগুলো প্লাস দিয়ে অথবা মাইনাস দিয়ে লেখা হয়। ধারাগুলো প্লাস দিয়ে অথবা কি মাইনাস দিয়ে কি করা হয়, কিন্তু অনুক্রম গুলো কমা দিয়ে লেখা হয়। অনুক্রম গুলো কি দিয়ে লেখা হয়? দেখো, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ। সেটা না, দেখো তো, যদি দ্বারা হইতো তাহলে এখানে প্লাস অথবা মাইনাস থাকতো। মাঝখানে কি প্লাস অথবা কি থাকতো? কিন্তু এখানে কি আছে বলতো? প্রতিটা পদের ক্ষেত্রে প্রতিটা পদের হ্যাঁ, কমা। এই জন্য এটা অনুক্রম। এগুলো কি বলতো? আবার দেখো, অনুক্রম যে রুলস দ্বারা যে রুলস মেনে চলে, অনুক্রম সেই রুলস মেনে চলে। দ্বারা যে রুলস মেনে চলে, অনুক্রম সেই রুলস মেনে চলে, কিন্তু পার্থক্য রয়েছে। দ্বারাগুলো কি থাকে? প্লাস অথবা মাইনাস চিহ্ন দিয়ে থাকে, আর অনুক্রম গুলো কি দিয়ে থাকে? কমা দিয়ে থাকে। তাহলে তাহলে কি অনুক্রম আর দ্বারা চিনতে সমস্যা হবে? আচ্ছা। আচ্ছা, আমরা তো দেখো সবসময় যে যুগ বিয়োগ আকার বিষয় তা না। যুগ বা বিয়োগ আকারে বাড়লে সেখানে তোমার সমান্তর, আর গুণ আকারে বাড়লে কমলে গুণোত্তর। এছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে করতে পারে, কিন্তু ওই সময় এটা সমান্তর বা গুণোত্তর হবে না, সেটা অন্য দ্বারা হবে। এটা কথা বলতে পারলাম? যদি যুগ বিয়োগ আকারে না বাড়ে অথবা গুণ আকারে না বাড়ে, তাহলে সেগুলো সমান্তর অথবা গুণোত্তর হবে না, সেটা হবে অন্য যে কোনো দ্বারা। ঠিক আছে? আচ্ছা, এখন আচ্ছা, তাহলে আমাদের দেখো তো, তাহলে আমাদের এখন তোমাদের যদি পরীক্ষায় আসে যে সমান্তর দ্বারা কাকে বলে, সবাই লেখো। এখন এখন আমরা বুঝাই ফেলছি, এখন আমরা বইয়ের ভাষায় কিছু লিখি। তোমরা লেখো সমান্তর দ্বারা, সবাই বইয়ে লেখো সমান্তর দ্বারা। আমি কিন্তু তোমাদের বুঝাই দিছি, ঠিক আছে? লেখো সমান্তর দ্বারা, সবাই বইয়ে লেখো। দেখো, যে দ্বারার যে দ্বারার পাশাপাশি দুইটি পদের যে দ্বারার যে কোনো পাশাপাশি দুইটি পদের পার্থক্য সবসময় সমান। পার্থক্য সবসময় কি? সমান। সেই দ্বারাকে সমান্তর দ্বারা বলে। যে দ্বারার এখানে লেখো যে দ্বারার যে কোনো, মানে যে কোনো পাশাপাশি দুইটি পদের পার্থক্য অথবা অন্তর, অথবা লেখো অন্তর, অথবা লেখো বিয়োগফল, তিনটাই লেখো। যে ধারার যে কোনো পাশাপাশি দুইটি পদের পার্থক্য অথবা অন্তর অথবা বিয়োগফল সমান। বিয়োগফল সব সময় সমান, সব সময় সমান, ফলে তো দরকার নাই।
সেই দ্বারাটিকে সমান্তর দ্বারা বলে, বা সেই দ্বারাকে সমান্তর দ্বারা বলে, সেই দ্বারাকে সমান্তর দ্বারা বলে। সবাই লেখছ? আবার দেখো যে ধারার, দেখো আমি কিন্তু প্রথমে এই সংজ্ঞা দিতে পারতাম, কিন্তু তখন তোমাদের কাছে বিষয়টা ইয়া লাগতো, এই জন্য আমি কিন্তু প্রথমে আলোচনা করে আসছি। যে ধারার, যে ধারার, আমার লেখো পাশাপাশি, যে ধারার পাশাপাশি যে কোনো দুটি পদের পার্থক্য, পার্থক্য মানে কি বিয়োগফল না? এই পার্থক্য, এই জন্য বিয়োগফল মানে কি অন্তর, তুমি যে কোনো একটা লিখবা, পার্থক্য অথবা অন্তর অথবা বিয়োগফল, বিয়োগফল সব সময় সমান। দেখো সব সময় সমান, সমান সেই ধারাকে, সেই ধারাকে, সেই ধারাকে সমান্তর দ্বারা বলে, সমান্তর দ্বারা বলে। লেখো সে দ্বারা সমান্তর দ্বারা বলে। লেখছ? একটা এক্সাম্পল দাও, একটা এক্সাম্পল দাও, যেমন 2 + 4 + 6 + 8 প্লাস, দেখো লেখা হয়েছে। এবার লেখো গুণোত্তর দ্বারা, এবার লেখো গুণোত্তর দ্বারা, গুণোত্তর দ্বারা যে দ্বারার পাশাপাশি যে কোনো দুইটি পদের, যে কোনো দুইটি পদের, এখানে পার্থক্য না হবে অনুপাত, যে কোনো দুইটি পদের, এখানে কি অনুপাত, ঠিক আছে, দুইটি পদের অনুপাত অথবা ভাগফল, ভাগফল সব সময় সমান সেই দ্বারাকে কি বলা হয়? গুণোত্তর দ্বারা বলে, গুণোত্তর দ্বারা বলে, গুণোত্তর দ্বারা বলে। যে ধারার পাশাপাশি যে কোনো দুইটি পদের, যে ধারার পাশাপাশি যে কোনো দুইটি পদের অনুপাত বা ভাগফল সবসময় সমান সেই ধারাকে গুণোত্তর দ্বারা বলে। যেমন 2 + 4 + 8 + 16, যে ধারার পাশাপাশি যে কোনো দুইটি পদের, তুমি কি লেখা বুঝতেছ? পাশাপাশি যে কোনো দুইটি পদের অনুপাত বা ভাগফল সব সময় সমান, অনুপাত বা ভাগফল সব সময় সমান সেই ধারাকে গুণোত্তর দ্বারা বলে। লেখা ছিল বলবা? তাহলে আমাদের সংখ্যা আছে, তোমাদের সংখ্যা অনেক সময় আইতে পারে 1 না 2 নম্বরের জন্য, যেন দিয়ে দেবে। হ্যাঁ না না, অসীম দ্বারা দিতে পারো, সসীম দ্বারা দিতে তোমার ইচ্ছা, কথা বলতে পারলাম। তুমি এক্সাম্পল অসীম দ্বারাও দিতে পারো, সসীম দ্বারা দিতে পারো। অসীম সসীমের লগে সমান্তর গুণোত্তরের কোন সম্পর্ক নাই। এটা সম্পর্ক হলো তোমার এটা সম্পর্ক হলো তোমার বিয়োগফল অন্তর আর অনুপাতের সাথে, কথা বুঝছো? অন্তর যদি সমান হয় তাহলে সমান্তর দ্বারা, আর অনুপাত যদি সমান হয় তাহলে কি দ্বারা? এখানে অসীমে সসীমের লগে কোনো কি নাই, সম্পর্ক নাই।
আচ্ছা এরপর তখন আমরা এখন কিছু সূত্র যাব। হ্যাঁ, আমরা এখন কিছু যাব, সূত্রে যাব। আচ্ছা এখন আমরা সূত্রে যাই। হ্যাঁ, মনে করো আমরা আমরা একটা দ্বারা নির্ণয় করি। হ্যাঁ, একটা সমান্তর দ্বারা লিখি। এটা কি দ্বারা লিখি? সমান্তর দ্বারা লিখি। হ্যাঁ, আমি তোমাকে বলে দিলাম যে সমান্তর দ্বারা লিখি, বলে দিলাম যে মনে করি প্রথম পদ রাখি কি বলতো এ, মনে করি প্রথম পদ কি বলতো, প্রথম পদ ধরি এ। আর এটা একটা নির্দিষ্ট সংখ্যা আকারে বাড়বে না বা কমবে না? ধরি তাহলে যেই সংখ্যা আকারে বাড়বে সেই সংখ্যাটা হলো ডি। এটাকে বলা, যেটা বাড়বে সেটা বলো সাধারণ অন্তর। সেটা কি বলা হয়? সাধারণ অন্তরটা কি ধরে নিলাম? ডি। খেয়াল করো, যে কোনো দ্বারা তো শুরু হবে, ঠিক না? প্রথম পদরা শুরু হলে সেই প্রথম পদরা একটা প্রথম পদ থাকবে, এরপরে একটা নির্দিষ্ট সংখ্যা আকারে বাড়বে অথবা কি বলতো কমবে। তাহলে আমি একটা সমান্তর দ্বারা লিখবো যার প্রথম পদরা আমি কি ধরে নিলাম? এ ধরে নিলাম। প্রথম পদরা আমি কি ধরে নিলাম? এ। আর একটা নির্দিষ্ট সংখ্যা আকারে সবসময় বাড়বে, সেই সংখ্যাটাকে আমি কি ধরে নিলাম? ডি ধরে নিলাম। এই জন্য তার নাম দিলাম সাধারণ অন্তর। তার নাম দিলাম কি বলতো? এখন আমি দ্বারা দিলে কি বলতো, প্রথম পদটা কি এ না বলতো? সুতরাং দ্বারাটি, সুতরাং লেখো দ্বারাটি। তাহলে প্রথম পদটা কত বলে? এ না বলতো? বলতো এর পরের পদটা কত হবে? ডি বাড়বে না? ডি বাড়লে কি বলতো এ প্লাস ডি হবে কিনা? বুঝছো? বলতো এর পরের পদটা কত হবে? এটার সাথে আবার ডি বাড়বে না? দেখো তো, তাহলে কি এ প্লাস ডি, তার সাথে আবার যদি ডি বাড়ে তাহলে কি এ প্লাস টু ডি হবে কিনা বলতো? বলতো এর পরের পদটা কত হবে? আমরা এইভাবে কেন জানো? আমরা এভাবে লিখতেছি কেন? আমরা তাহলে তোকে সংখ্যা দিয়ে করতে পারতাম, কিন্তু এইভাবে লিখতেছি একটা কারণে। আমরা এখান থেকে সূত্র বানাবো। এখান থেকে কি বানাবো? সূত্র বানাবো। যেখানে এটা হলো প্রথম পদ, এটা হলো কি পদ? আর ডিটা কি বলতো? সাধারণ অন্তর। এই জন্য আমরা এইভাবে লিখতেছি, এখান থেকে সূত্র বানাবো। তাহলে এর পরের পদটা কত বলতো? এইভাবে কি চলতে থাকবে না? বলতো এইভাবে কি চলতে থাকবে না? তোমরা এতটুকু পর্যন্ত লেখো, তোমরা এতটুকু পর্যন্ত লেখো। তো লেখো। এই যে আমরা যে ধারাটা লিখলাম, এই যে আমরা ধারাটা লিখলাম, এটা কি দ্বারা লিখলাম? সমান্তর দ্বারা। যার প্রথম পদটা কত? এ। আর দ্বিতীয় পদটা কত? ডি। এখন দেখো তো, অসাধারণ অন্তর ডি। দ্বিতীয় পদটা কত বলতো? এ প্লাস ডি। পঞ্চম পদটা কত বলতো? পঞ্চম পদটা কত? এ প্লাস ফোর ডি। আচ্ছা এরপরে দেখো তো, এরপর দেখো তো, চাইলে কি আমাদের 10 পদ 100তম পদ হবে না? বের করতে পারবো না? কিন্তু আমি যদি এইভাবে যদি দ্বারার সাহায্যে বের করতে চাই তাহলে কি অনেক সময় লাগবে না? এখন আমি দ্বারার সাহায্যে বের না করে, দেখো দ্বারার সাহায্যে বের না করে আমরা কি করব এখন? আমরা কি করবো এখন? একা সূত্রের সাহায্যে বের করার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা এটার আগে দেখো, এই সাধারণ অন্তরটা বলতে আমরা কিভাবে বের করবো? সাধারণ অন্তরটা দেখো তো, এই পদ থেকে যদি আমি এই পদ বিয়োগ করে দেই, এ প্লাস ডি থেকে, এ প্লাস ডি থেকে যদি আমি প্রথম পদ বিয়োগ করে দিই তাহলে কি ডি পেয়ে যায় না? সাধারণ সাধারণ অন্তর বের করতে হলে কি করতে হবে? যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ কি করতে হবে? এটা লেখো, সাধারণ অন্তর। সাধারণ অন্তর বের করার সূত্র লেখো। দেখো সাধারণ অন্তর, এটা ফর্মুলা। হ্যাঁ, সাধারণ অন্তর। এবার তো সাধারণ অন্তর কোন কোন ধারার জন্য বের করবা? সমান্তর ধারা না গুণোত্তর ধারার জন্য? হ্যাঁ, সমান্তর ধারা। সাধারণ এটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়। তো কিভাবে বের করবা? যে কোনো পদ, যে কোনো পদ বিয়োগ, দেখো বিয়োগ তার পূর্ববর্তী পদ, মানে তার যে যে পদ রাখার নিচ্ছ তার পূর্ববর্তী পদ। অন্য পদ নিলে কিন্তু হবে না। কথা বুঝছো?
এখানে যে পদটা নিবা তার পূর্ববর্তী পদকে বিয়োগ করবা। লেখো তার পূর্ববর্তী পদ, তার পূর্ববর্তী পদ, তার পূর্ববর্তী পদ। লেখো এটা, যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ। এটা সাধারণত বের করার সূত্র। লেখছো? এবার দেখো, এবার আমরা কি করব, এবার আমরা যে কোনো পদ, মনে করো আমি, দেখো তো, মনে করো আমি এই যে 2 নম্বর পদটা বের করতে চাই। কত পদ বলো তো? 2 নম্বর পদের মান কত বলো? 2 নম্বর পদের মান কত? a প্লাস ডি না? দেখো আমাকে, দেখো এটা আমি কি বের করি, দেখো তো নিয়মিত প্রথম পদ, প্রথম পদটা কত বলো দেখানে? আচ্ছা আবার দিয়েছি, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে তাহলে এখন দেখো, আমরা এখন যেটা বের করব সেটা হলো কি, যে সাপোজ দ্বিতীয় পদটা বের করব। কোন পদটা বলো তো? দ্বিতীয় পদটা কিভাবে বের করবো আমরা, দেখো প্রথম পদটা যোগ, দেখো প্রথম পদ কি পদ বলো তো? প্রথম পদ, একটা ফর্মুলাটা লেখো, প্রথম পদ প্লাস, আমার নিয়ম হয়েছে দেখো, যে পদে আমি বের করবো, যেই পদে আমি বের করতে চাই না কেন, দেখো যে পদে আমি বের করতে চাই না কেন, যে যে যদি সাপোজ আমি যে দ্বিতীয় পদ বের করতে চাই, তাহলে এই যে 2, এখানে কি লিখবো বলো তো? 2 লিখবো। 2 লিখে এখান থেকে কত বিয়োগ করবো? 1 বিয়োগ করবো। কত বিয়োগ করবো বলো তো? 1। এরপরে এখানে আমাদের কি লিখবো? সাধারণ অন্তর যেটা আছে, সাধারণ অন্তর, সাধারণ অন্তর কত বলো তো? ডি না? সাধারণ অন্তর ডি সবসময় গুণ করবো। কথা বুঝছো? আবার দেখো, আমি যদি গুণোত্তর দ্বারা কোনো পদ বের করতে চাই, তারপর মনে করো 10তম পদ আমি কি করতে চাই? বের করতে চাই। কয়তম পদ বলো তো? 10তম পদ যদি বের করতে চাই, তাহলে আমার ফর্মুলাটা হয়েছে, প্রথমে আমি কি লিখবো? প্রথম পদ লিখবো। কি লিখবো বলো তো? প্রথম পদ লিখবো। এরপরে দেখো কততম পদ বের করবো? 10তম পদ বের করবো। 10তম পদ বের করলে 10 থেকে, দেখো এখানে এই যে 10, 10 থেকে কত বিয়োগ করবো? 1 বিয়োগ করবো সবসময়, সবসময় 1 বিয়োগ করবো এখানে। যততম পদ বের করবো তত থেকে 1 বিয়োগ করবো। যততম পদ বের করবো তত থেকে কি বিয়োগ করবো? 1। এরপরে কি করবো? সাধারণ অন্তরটা দিয়ে গুণ করে দিব। সাধারণ অন্তরটা দিয়ে কি করে দিব? গুণ করে দিব। তাহলে এভাবে আমি কি করতে পারবো? যে কোনো পদ নির্ণয় করতে পারবো। যে কোনো পদ কি করতে পারবো? নির্ণয় করতে পারবো। তাহলে এখন দেখো আমি নির্ণয় করি, এখন দেখো আমি নির্ণয় করি। বলতো আমার যে এই যে ধারাটা আমি লিখলাম, এই যে এই ধারাটা যে আমি লিখলাম, এই ধারাটার ক্ষেত্রে বলতো প্রথম পদ কত? এ না? আর সাধারণ অন্তর কত? সাধারণ অন্তর কত? ডি। তাহলে আমি এখন দ্বিতীয় পদ বের করি, দেখো দ্বিতীয় পদ বের করি। তাহলে দ্বিতীয় পদ বের করি, অলরেডি কিন্তু আমি দ্বিতীয় পদ বের করে রাখছি। কত বের করছি দেখো, কত পাইছি? এ প্লাস ডি পাইছি না? এটাই আমি এখন এটাই আমি ফর্মুলার সাহায্যে বের করবো। তো দ্বিতীয় পদ যদি বের করি বলতো, প্রথমে কি প্রথম পদ না? প্রথম পদ এখানে কত? এ প্লাস, এরপরে কি দ্বিতীয় পদ বের করবো, এই জন্য কি করবো বলতো? 2, 2 থেকে কত বিয়োগ করবো? 1 বিয়োগ করবো। এবার সাধারণ অন্তর কত এখানে? ডি। তাহলে কত হয় বলো তো এখানে? এ প্লাস 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1। তো 1 কে ডি দ্বারা গুণ করলে ডি। দেখো কত পাইছি? এ প্লাস ডি পাইছি না? তাহলে এখানে দ্বিতীয় পদটা কত? ঠিক সেম ভাবে তৃতীয় পদ যদি বের করি, তৃতীয় পদ, এটা ইয়া বলো, এটা তাওহিদ বলো, তৃতীয় পদটা তুমি বলো কিভাবে বের করবো? আবার বলো, কি প্রথম কি লিখবো? প্রথম পদ, প্রথম পদ এ, তারপর প্লাস, তারপর 3 - 1, তারপর ডি। তাহলে কত হয় দেখো তো এখানে? এ প্লাস কত হয়? 2, 2 ডি। দেখো তো আমাদের তৃতীয় পদের কত এখানে?
এ প্লাস টু ডি দেখো তো আছে কিনা, আছে। এবার সাইমুনা বলো, সাইমুনা 10তম পদ 15তম পদ বের করো, 15তম পদ বলো। 15তম এ প্লাস 15 মাইনাস 1 ইন্টু কত ডি, তাহলে কত হইলো বলো তো, 14 ডি। বুঝতে পারছো? তাহলে এখন এই ডাটার ক্ষেত্রে যে কোনো পদ আমি বের করতে পারবো না, যে কোনো পদ বের করতে পারবো কিনা? তাহলে ওই যে কোনো পদটাকে আমি নাম দিই n তম পদ, নাম দিই যে n তম পদ, এই ফর্মুলাটা লিখো, n তম পদ, সবাই লেখো। তাহলে n তম পদ, তাহলে বলতো সূত্রটা কি হবে, a প্লাস, এখন কত হবে বলতো, n হবে না, n থেকে কত বিয়োগ করবো, 1, তারপর কত লিখবো, d, যেখানে a হইলো প্রথম পদ, d হইলো সাধারণ অন্তর, আর n হইলো কি n তম পদ। লেখো n তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d। সবাই কি বুঝতে পারছো? এই যে আমি একটা সূত্র বানাইলাম, এই যে n তম পদের সূত্র কি a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা এটা কোন ধারার জন্য, এটা সমান্তর ধারা না গুণোত্তর ধারার জন্য? এটা এটা কিন্তু আবার গুণোত্তর ধারা, অঙ্কমিতি কিন্তু আবার এই সূত্রে অ্যাপ্লাই করে দিবা না, এটা সমান্তর ধারার ক্ষেত্রে অ্যাপ্লাই করবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে কি কি শিখলাম, একটা সমান্তর ধারার ক্ষেত্রে ডি বের করা শিখলাম, ডি বের করা শিখলাম, আর কি শিখলাম, যে কোনো পদ নির্ণয় করা শিখলাম, যে কোনো পদ কি করে শিখলাম বলো তো, নির্ণয় করা শিখলাম। এখন আমি একা কি করবো, সমান্তর ধারার, এখন একটা সমান্তর ধারার সমষ্টি বের করা শিখবো। কি শিখবো বলো তো? আচ্ছা, সমান্তর ধারা সমষ্টি বের করতে বললে এখানে ধারাটা ক্ষেত্রে তোমাকে নির্দিষ্ট সংখ্যক পদ সমষ্টি বের করতে মানে বলবে। যেমন আমাদের ধারাটা যদি এরকম হয়, খেয়াল করে দেখো, যদি পদ যদি নির্দিষ্ট করে না দেয় তাহলে কি আমি সমষ্টি বের করতে পারবো? এখন আমি তোমাদেরকে আমাকে এক অসীম দ্বারা দিয়ে দিলাম, অসীম দ্বারা দিয়ে যদি বলে তার সমষ্টি বের করো, সেটা কিন্তু সমষ্টি আমাদের পক্ষে বের করা কি নয়, সম্ভব নয়। তাহলে সমষ্টি বের করতে বললে অবশ্যই কি করতে হবে, একটা নির্দিষ্ট সংখ্যক পদের সমষ্টি বের করতে বলবে, ঠিক আছে? একটা নির্দিষ্ট সংখ্যক পদের সমষ্টি বের করতে বলবে। তা সমষ্টি সূত্র লেখো এখানে, দেখো n তো প্রথম n সংখ্যক পদের সমষ্টি, দেখো প্রথম আগে সূত্র লেখো, তারপরে আমি বুঝাচ্ছি। প্রথম n সংখ্যক, এটা কিন্তু সমান্তর ধারার জন্য, কোন ধারার জন্য বলো তো, প্রথম n সংখ্যক পদের সমষ্টি। সমষ্টি কি দ্বারা প্রকাশ করা হয় বলো তো, সমষ্টির ইংলিশ কি, সামেশন। ইংলিশ কি বলো তো, মনে রাখবা, সাম মানে যোগফল। দেখো সাম মানে কি বলতো, যোগফল বা সমষ্টি। সাম মানে যোগফল বা সমষ্টি, আর এটা আরেকটা নাম হলো সামেশন। ওই সামেশন বা সাম থেকে আসছে এস, সামেশন বা সাম থেকে কি আসছে এস। আর যত সংখ্যক পদের সমষ্টি, যদি n সংখ্যক পদের সমষ্টি হয় তাহলে এস এন, যদি প্রথম 20টা পদের সমষ্টি হয় তাহলে হবে এস 20। বুঝতে পারছো? যদি কি হয়, প্রথম 15টা পদের সমষ্টি হয় তাহলে তখন কি হবে, এস 15। তাহলে আমরা এখানে কি লিখছি, এন। এস এন মানে কি বলতো, প্রথম এন সংখ্যক পদের সমষ্টি, প্রথম এন সংখ্যক পদের সমষ্টি। তাহলে কি বলতো, এখানে এস এন সমান সমান কি হবে, এখানে সূত্র 2a প্লাস, দেখো তো এন সংখ্যক পদের সমষ্টি না, এই জন্য হবে n মাইনাস 1 ইন্টু ডি। সরি, একটু বলেছি, এখানে হবে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। লেখো n মাইনাস 1 ইন্টু ডি, সবাই লেখো। এটা বলতো প্রথম কয়টা পদের সমষ্টি, সূত্র লিখছি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি সূত্র লিখছি। এটা কিসের সমষ্টি সূত্র লিখছি বলতো, প্রথম n সংখ্যক পদের। তাহলে Sn ইকুয়াল টু n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু কি বলতো, d।
এখানে এর পরিচয় কি বলতো? প্রথম পদ। ডি এর পরিচয় কি? সাধারণ। সবার লেখা হয়েছে? আচ্ছা, যদি বলি যে প্রথম 20টা পদের সমষ্টি, সবসময় কিন্তু প্রথম প্রথম কথা থাকবে, যে কোনো পদ নয় কিন্তু। দ্বারার প্রথম প্রথম থেকে শুরু করে n সংখ্যক পদের সমষ্টি। আবার প্রথম থেকে শুরু করে কি বলতো? প্রথম 20টি, লেখো 20টি পদের সমষ্টি। 20টি পদের, আমরা কিন্তু সব সূত্র দিয়ে ফেলছি, আমরা কিন্তু এখন দেখো অনেক অঙ্ক করে ফেলবো। প্রথম 20টি পদের সমষ্টি কিন্তু S20 না? এসটা কেন আসতে বুঝছো তো? এস মানে যোগফল, সমষ্টি, সমষ্টি মানে যোগফল, যোগফল মানে সামেশন বা সাম। সামেশন অথবা কি বলতো? সাম। ওই সামেশন থেকে এস আসছে। তাহলে কি বলতো, এখানে কি এন এর মান কত এখানে? তাহলে এখানে কি হবে? 20/2 হবে না? 20/2 হবে না? এরপরে কত বলতো? 2a প্লাস 2a প্লাস, এখানে কি বলতো? 20 মাইনাস 1 ইন্টু ডি, কিনা বলতো? বুঝতে পারছো বিষয়টা? লেখো তাহলে, লেখো। আচ্ছা, তাহলে এখান থেকে, আমরা মোট সূত্র শিখলাম কয়টা? সমান্তর দ্বারা, সমান্তর যাওয়ার জন্য এখানে মোট টোটাল আমরা সূত্র শিখলাম 3টা। আবার আমি 3টা সূত্র আবার একটু লিখে দিই। সমান্তর যাওয়ার জন্য আমরা সূত্র করা শিখলাম 3টা। প্রথম সূত্রগুলো শিখলাম, প্রথম পদকে ধরে নিলাম এ, প্রথম পদকে ধরে নিলাম এ, আর সাধারণ অন্তরে ধরে নিলাম কি বলতো? ডি। সাধারণ অন্তরে ধরে নিলাম ডি। আচ্ছা, ডি। এখন দেখো ডি, ডি বের করার প্রসেসটা কি? যে কোনো পদ, আবার একটু লেখো, যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ, এটা এক লাইনে লিখেছে, বিয়োগ তার পূর্ববর্তী পদ, পূর্ববর্তী পদ। আর আরেকটা শিখলাম কি? এন তম পদ। এন তম পদ সমান সমান কি বলতো? এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। আর প্রথম এন সংখ্যক পদের সমষ্টি, প্রথম এন সংখ্যক পদের সমষ্টি, প্রথম এন সংখ্যক পদের সমষ্টি কত? এস এন, এস এন, এস এন, এস এন সমান সমান কত বলতো? এন বাই টু, 2a প্লাস, এখন যারা এগুলো কিন্তু মুখস্থ করে ফেলবা। এগুলো কি করে ফেলবা? অঙ্ক করতে আমাদের কাজে লাগবে। আমি এতক্ষণ যা বুঝাইছি, তোমাদের জন্য মনে থাকবে সেটা, মানে ফিল দেওয়ার জন্য বুঝাইছি। এখন কিন্তু এগুলা অঙ্ক করার জন্য মুখস্থ করে ফেলবা। যা লিখছি কি করে ফেলবা? মুখস্থ করে ফেলবা। ঠিক আছে? আরেকটা জিনিস, আরেকটা জিনিস আসে, দাও পদ সংখ্যা নির্ণয়। তোমাকে একটা দ্বারা দিয়ে বলে পদ সংখ্যা নির্ণয় করো, এটুকু কি বুঝতে পারছো? এটা 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 ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, শেষ। এটুকু কিন্তু ক্লিয়ার না? তাহলে তোমাদের কাজ কি? এই সূত্রটা, এই সূত্রটা আর এটা মুখস্থ করে ফেলবা। আর আমি এতক্ষণ যে বক বক করলাম, ওটা কিসের জন্য বক বক করছি? যা তোমরা যেন বিষয়টা যেন একবারে মানে, মানে মুখস্থ মেঝে না থাকো, মানে ফিল করে যেন অঙ্ক করতে পারার জন্য। আচ্ছা, এখন আমরা অঙ্কে যাই। এখন কালকে বাড়ি কাজ যাওয়ার জন্য কিছু অঙ্ক করাই, আমরা কিছু অঙ্ক করাই। আচ্ছা, এই এখান দেখো, উদাহরণ 2 দেখো। সবাই খাতা কলম রেডি করো, সবাই খাতা কলম রেডি করো। দেখো উদাহরণ 2 দিয়ে বলছে ধারাটির কোন পদ, দেখো আমাদের কাছে ধারা দেওয়া আছে না?
ওদের একটা কি দেওয়া আছে বলো তো? দ্বারা দিয়া বলছে দ্বারাটির কোন পদ 383? কোন পদ কি বল 383? ঠিক আছে, দেখো তো, দেখো 5, প্রথম পদটা কত বলো তো? প্রথম পদটা কত? এরপর এরপর পদটা কত? 8। এরপরে পদটা কত? 11। এরপরে পদটা কত? 14। এরকম করে একটা সময় কি 383 পদ আসবে, একটা সময় কি আসবে 383, এমন একটা পদ আসবে যে পদে 383 আছে। বুঝতে পারছো? একটা সময় গিয়ে এমন একটা পদ আসবে যে পদে কি আছে 383 আছে। এখন যে কয় নাম্বার পদে 383 আসবে সেটা সেই নাম্বারটা বের করতে বলছে, যে কোন পদে গিয়ে কত নাম্বার পদে গিয়ে 383 আসবে। কথা বুঝতে পারলাম? কি বলছি বুঝছো? যে কোন কোন পদে গিয়ে 383 আসবে সে ওই পদটা বের করতে বলছে। এখন বলো তো এটা 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 একটা কি দ্বারা বলো তো? এখন প্রথমে লেখো প্রদত্ত দ্বারা। প্রথমে লেখো প্রদত্ত দ্বারা। উদাহরণ 2, প্রদত্ত দ্বারা 5, 8 প্লাস 11 প্লাস 14 প্লাস, লেখো তিনটা ফোড়া দিবা। ঠিক আছে, এখানে কয়টা? তিনটা ফোড়া দিবা। তিনটা ফোড়া দিলে বুঝাবে। এরপরে আর পদ আছে। দেখছো? এখানে দেখো তো, এখানে এখানে দেখো তো যে কোনো পদ, এখানে যে কোনো পদ তার পূর্ববর্তী পদের অন্তর সবসময় সমান না? এই কথা লিখে দিবে যে এখানে দেখো, এখানে এখানে যে কোনো পদ, যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের, ও তার পূর্ববর্তী পদের, পূর্ববর্তী পদের অন্তর, অন্তর সবসময় সমান, অন্তর সবসময় সমান। সুতরাং এটি একটি সমান্তর দ্বারা। সুতরাং সুতরাং এটি একটি সমান্তর দ্বারা। দেখো এখানে যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের, মানে আগে এটা কেন সমান্তর দ্বারা সেটা মানে বলে দিবা কেন, কারণ এখানে তো বলা নাই। এখানে কি বলা আছে সমান্তর দ্বারা? বলা নেই, এই জন্য আগে এটা যে সমান্তর দ্বারা কেন সেটা বলে দিবা, যে এখানে যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের অন্তর সব সময় সমান। এখানে যে কোনো পদ আর তার পূর্ববর্তী পদের অন্তর সবসময় কি সমান। সুতরাং এটি একটি কি দ্বারা? সমান্তর দ্বারা। এটি সমান্তর দ্বারা। তোমার লেখা হয়েছে? সুতরাং 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 দ্বারাটির প্রথম পদ, দেখো দ্বারাটির প্রথম পদ, বলো তো প্রথম পদে কি দ্বারা প্রকাশ, এই দ্বারা প্রকাশ করা হয় না? বলো প্রথম পদ এর মান কত? এর মান কত? 5। এবার সাধারণ অন্তর, সাধারণ অন্তর, সাধারণ অন্তর, সাধারণ অন্তর কি দ্বারা প্রকাশ করা হয়? ডি দ্বারা। কি দ্বারা প্রকাশ বলো তো? ডি দ্বারা। ডি দ্বারা। তো ডিটা কি করবা? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করবা। দ্বিতীয় পদ কত? 8 বিয়োগ কত? প্রথম পদ সমান সমান কত? 3 না? এতটুকু সবাই করো, সবাই এতটুকু করো। এরপরে দেখো সবাই লেখা হয়েছে? আচ্ছা এখন আমাদের কি বের করতে বলছে বলতো? এমন একটা পদ আছে যে পদটাতে গেলে 383 পাওয়া যাবে না? ধরে নি ওই, আমরা ধরে নি ওই পদ রয়েছে এনতম পদ। ওই পদটা কি কি পদ বলতো? এনতম পদ। লেখো মনে করি এনতম পদে 383 রয়েছে। মনে করি এনতম পদের মান, মনে করি
n তম পদের মান প্রমাণ করে n তম পদ 383 বুঝছো মনে করি n তম পদের মান 383 সবাই লিখছো মনে করি n তম পদের মান 383 আচ্ছা এটা তো আমার বইয়ে দেওয়া আছে n তম পদের মান 383 ঠিক না আমরা কি সূত্রের সাহায্যে n তম পদ বের করে শিখছি না n তম পদের সূত্র কি বলতো a প্লাস n মাইনাস 1 ইন্টু d কিনা তো এইটা এই n তম পদের সূত্রের সাথে তাহলে আমরা জানি লেখো আমরা জানি n তম পদ সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু কত d ঠিক আছে মনে করি n তম পদের মান 383 আমরা জানি n তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d সবাই কি এতটুকু বুঝতে পারছো এই লেখাটা বুঝতে পারছো তখন n তম পদের মান এটা দেওয়া আছে প্রশ্নে দেওয়া আছে 383 আবার আমরা কিন্তু সূত্রের সাহায্যে যদি সূত্রের সাহায্যে কি করতে পারি যে কোনো পদ নির্ণয় করতে পারি তাহলে আমরা সূত্রের সাহায্যে কি করবো n তম পদটা নির্ণয় করবো n তম পদটা মানে কি n তম পদের মান তাহলে এখন বলতে এর মান কত আছে এখানে 5 এর মান 5 প্লাস n তো n ঠিক না n মাইনাস 1 d এর মান কত 3 না 3 তাহলে এখন দেখো তো কাজ করলে তাহলে 5 প্লাস 3n মাইনাস 3 সমান সমান কি বলতো 2 প্লাস 3n না দেখো তো 5 থেকে 3 গেলে 2 প্লাস 3n বুঝতে পারছো বলতো n তোমার বলতে মানটা কত দেওয়া আছে 383 দেওয়া আছে না আর আমরা n তোমার বলতে মান কত বের করছি 2 প্লাস 3n না এটা কি হবে বলতো এটা কি হবে এটা কি হবে সমান হবে কারণ আমাদের এটাতে অ্যান্তম পদে মান 383 আর আমি সূত্র সাহায্যে বের করছি অ্যান্তম পদ এটা তাহলে যেহেতু অ্যান্তম পদে মান 383 আর এটা দিলে দুইটা পরস্পর কি হবে বলো সমান হবে না আর এটা যে অ্যান্তম পদ এটাও অ্যান্তম পদ এটাও কি অ্যান্তম পদ সুতরাং প্রশ্ন মতে 2 প্লাস 3n ইকুয়াল টু কত 383 না 2 প্লাস 3n ইকুয়াল টু কত 383 তাহলে 3n সমান সমান 383 মাইনাস 2 তাহলে 3n ইকুয়াল টু কত 381 তাহলে কত বলো তো n আমাদের কাছে n এর মানে বের করতে বলছে হ্যাঁ তাহলে 381/3 কাটাকাটি করো তো 3 কে 3 3 দোকানে 6 3 7 21 127 সুতরাং n ইকুয়াল টু 127 দেখো সুতরাং আমি এখানে লিখি সুতরাং 127তম পদের মান 127তম পদের 127তম পদ 127তম পদ অবলিক 127তম পদের মান 383 তোমরা কি বুঝতে পারছো লেখা শেষ হইলে বলবো বলো অঙ্কটা কি বুঝতে পারছো বিষয়টা কার কোন সমস্যা আছে কোনো মুতে ফেলি হ্যাঁ মুতে ফেলি আচ্ছা
দেখো 27 না বর্তমান 383 সমষ্টি তো আমরা পড়ায় ফেলছি ওই। আচ্ছা এবারে দেখো উদাহরণ 3 দেখো। তো আমাদের কি নির্ণয় করতে বলছে? প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো। প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল কি করো? স্বাভাবিক সংখ্যা বলতো, স্বাভাবিক সংখ্যা কোনগুলিকে বলা হয়? দেখো 1 স্বাভাবিক সংখ্যা কোনগুলিকে বলা হয় বলো তো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই সংখ্যাগুলো কি বলা হয় বলো তো? মানে এক থেকে শুরু হবে একদম ইনফিনিটি পর্যন্ত চলবে। এক থেকে শুরু হবে একদম ইনফিনিটি পর্যন্ত চলবে, কিন্তু পূর্ণ সংখ্যাগুলো তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে স্বাভাবিক সংখ্যা চলতেই থাকবে না? কিন্তু আমারে কত পর্যন্ত বের করতে বলছে? প্রথম 50টা না? প্রথম 50টা বের করতে বলছে। প্রথম 50টা যদি বের করতে বলে তাহলে এটা এক থেকে শুরু হয়ে কত দিকে শেষ হবে বলো তো? এক থেকে শুরু হয়ে 50 দিকে শেষ হবে না? তাহলে বলতে এখানে এখানে মোট পদ থাকবে কয়টা? 50টা পদ থাকবে না? মোট পদ থাকে 50টা। আর প্রথম পদটা কত বলো তো? 1। প্রথম পদটা 1। আর বলো তো অন্তর কত বলো তো? অন্তর কত কত করে বাড়ছে? 1 করে বাড়ছে না? তাহলে এ পাইছি, এ পাইছি, ডি পাইছি, আবার এনও পাইছি কিনা বলো তো? তাহলে এটা একটা কি দ্বারা সমান্তর দ্বারা কিনা? সমান্তর দ্বারা না? এখন সুতরাং আমরা একবারই করে ফেলি। প্রথম 50 স্বাভাবিক সংখ্যার যোগফল লেখো। প্রথম প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল লেখো। যোগফল কি S50 হবে না বলো তো? S50 হবে না? 2 ইন্টু কত বলতো? 1 না? এর মান কত? 1 কিনা? আমাদের সূত্রটা কি? সরি বলিস একটু। সূত্রটা কি বলতো? আগে আছে সূত্র লিখি। n/2 n/2 2a প্লাস n-1 ইন্টু d, ঠিক না? হ্যাঁ, n এর মান কত? এখানে n এর মান কত? 50/2 2 ইন্টু এর মান কত? এর মান কত? 1 প্লাস n এর মান কত? -1 d এর মান কত? 1। তাহলে এখন 50 কে 2 দিয়ে ভাগ করলে 25, আর এখানে কত হয় বলো তো? 2 প্লাস 49 না বলতো? 49 না? তাহলে কত হলে বলো তো? 25 ইন্টু 51 না বলো তো? 51 না? কত হয় গুণ দিলে? কত হয় দেখো, গুণ দিলে কত কত হয়? 1275 লেখো। এটাই। সবাই অঙ্কটা বুঝছো? ওকে, লেখা হয়েছে? ওকে, বুঝতে পারলি? তাহলে শেষ এটা। হ্যাঁ শেষ। এখানে কিন্তু নির্ণয় করছো, দরকার নাই, আমরা যেভাবে করছি সেভাবে করবো। হ্যাঁ আচ্ছা, এরপর দেখো খুব সুন্দর একটা অঙ্ক। দেখো আমাদের দেখা অঙ্ক দিয়ে বলছে এটা কত,
বলছো না এটা ইকুয়াল টু কত বলছো না? মানে খেয়াল করতে হবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 প্লাস 99 ইকুয়াল টু কত? এটা মানে কি কে বলতে পারবা? যদি একজন বলো, সাইমনে বলো 1 প্লাস 2 প্লাস 3 ইকুয়াল টু যদি বলি কত? বলো তো কত? আচ্ছা আমি যেটা বলছি আগে সেটা বলো। যদি বলি 1 প্লাস 2 প্লাস 3 ইকুয়াল টু কত যদি বলি, বলো তো কত এটা? 6 না? এখানে তুমি কি করছো, সবগুলো পদ যোগ করছো না? ঠিক সেম। তোমাকে যদি বলে যে এটা ইকুয়াল টু কত, তার মানে কি তোমাকে সবগুলো পদ যোগ করে যোগফলটা বের করতে বলছে। কি করতে বলছে? কথা হচ্ছে সবগুলো যোগফল বের করতে মানে কি, সমান যোগফল বের করতে মানে কি আমাদের যে যোগফল নির্ণয় করা। আমরা এটা করছি না যে প্রথম এন সংখ্যক পদ যোগ, আমরা এটা করছি প্রথম এন সংখ্যক পদ সমষ্টি করছি কিনা আমরা। তাহলে এখানে আমাদের যোগফল বের করতে বলছে। তো যোগফল যদি বের করতে বলে তাহলে আমাদের কি করতে হবে? আগে আমাদের এখানে মোট কতটা পদ আছে সেই পদ সংখ্যাটা বের করতে হবে না? এখানে এখানে কয়টা পদ আছে আমি কিভাবে বুঝবো? না, শেষের সংখ্যা দিয়ে না। শেষের সংখ্যাটা যত নাম্বার পদ, শেষের সংখ্যাটা যত নাম্বার পদ এখানে ততটা পদ আছে। কতটা বুঝছো? আমি আমি জায়গায় জিনিস লিখি দেখো তো, যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, মনে করো আমি একটা দ্বারা লিখলাম। হ্যাঁ, বলো তো শেষের সংখ্যাটা কয় নাম্বার পদ বলো তো? 1 2 3 4 5 নাম্বার পদ না? তার মানে এটার মধ্যে কয়টা পদ আছে? 5টা। আমি আরেকটা লিখি, 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 10, বলো তো এটার মধ্যে কয়টা পদ আছে? আর আরেকটা লিখি 12, বলো তো এটার মধ্যে কয়টা পদ আছে? 6টা। 1 2 3 4 5 6টা। বলতো শেষের পদ সংখ্যাটা কত, শেষের পদটা কত নম্বর পদ, সংখ্যাটা কত নম্বর পদ? 6 নম্বর পদ না? দেখো শেষে যে 12 সংখ্যাটা আছে এটা কত নাম্বার পদ? এটা 12 নাম্বার পদ। এটা না মানে এটার মধ্যে মোট এটার মধ্যে কয়টা পদ আছে? মনে রাখবা কোন একটা ধারার মধ্যে শেষ, কোন একটা ধারা দিয়ে শেষ পদ দেওয়া থাকে, শেষ পদরা যত নাম্বার পদ এটার মধ্যে ঠিক ততটা কি আছে? পদ আছে। শেষ পদ যত নাম্বার পদ ওই ধারার মধ্যে ততটা কি আছে? পদ আছে। তাহলে এখন দেখো, তাহলে এখন দেখো আমাদের কি করতে হবে এখানে। আমাদের এখানে কি বলছে এখানে দেখো তো, এটার সমষ্টি বের করতে বলছে না? সমষ্টি বের করতে বললে আমরা দ্বারা সমষ্টি বের করতে বললে আমাদের এন এর মান জানতে হয়। কি জানতে হয় বলতো? এন মানে পদ সংখ্যা, এন মানে কি সংখ্যা? এটা এন এর মান যদি জানি, এটা এন এর মান যদি জানি, দেন আমি কি করবো, প্রথম থেকে শুরু করে এই এন সংখ্যক পদ সমষ্টি কি করবো, নির্ণয় করবো না? প্রথম আমাদের কাজ হলো এই এই 99 সংখ্যাটা কত নম্বর পদে আছে সেই এন কি করা, বের করা। বুঝতে বুঝতে পারছো, বুঝতে পারছো কি বলছি? প্রথমে লেখো, প্রথমে লেখো প্রদত্ত ধারা, লেখো প্রদত্ত ধারা, লেখো প্রদত্ত ধারা, প্রদত্ত ধারা 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস প্লাস 99। দেখো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 99 দেখছো? এটা 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 কি দ্বারা? সমান্ত দ্বারা। এখানে উল্লেখ করে দাও, যেহেতু যেহেতু এখানে যে কোনো পদ, যেহেতু এখানে যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের, ও তার পূর্ববর্তী পদের অন্তর সব সময় সমান, সব সময় সমান, সবসময় সমান, সবসময়। সুতরাং এটি একটি কি দ্বারা, এটি একটি কি দ্বারা, কি দ্বারা, এটি একটি সমান্তর দ্বারা, সমান্তর দ্বারা। ঠিক আছে,
এই সমান্তর দ্বারা তুমি কি দেখতে পাচ্ছ? এটি কি দ্বারা সমান্তর দ্বারা, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? আচ্ছা এখন তো আমি সমষ্টি বের করবো। সমষ্টি বের করতে হলে কি আমার n এর মান বের করতে হবে না? যে আগে লেখো, দেখো যার প্রথম পদ, দেখো যার প্রথম পদ, দেখো যার প্রথম পদ সমান সমান কত বলো তো? এটা কি এ ধরো, এ সমান সমান কত, 1 না? যার প্রথম পদ এ দিয়ে কমা দাও, এ দিয়ে কমা, যার প্রথম পদ ইকুয়াল টু 1, দেখছো? এগুলো সাধারণ অন্তর, সাধারণ অন্তর, সাধারণ অন্তর ডি। তাহলে দ্বিতীয় পদ হলো 2 আর প্রথম পদ হলো 1, দুই করে কত হয়? 1। শেষ। এখন আমাকে কি করতে হবে দেখতে হবে না, 99টা কোন পদের সাথে বের করতে হবে না? মনে করি, মনে করি এনতম পদ 99। দেখো, মনে করি এনতম পদ, এনতম পদ সমান সমান কত বলো তো? 99। ঠিক আছে? আর এনতম পদের সূত্র রাখি আমরা একবারই করে ফেলি এখানে, আগের মতো আর বেশি ঘুরাবো না। এনতম পদের সূত্র কি বলতো? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু কত বলতো? 99। সবাইকে এতটুকু বুঝছো? তাহলে এনতম পদ মানে করি এনতম পদ 99, তাহলে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু কত? 99। 99। তাহলে দেখো এখানে, তাহলে এ কত এখানে বলো তো? এর মান কত? 1 না? প্লাস এন এর মান তো আমরা বের করবো, এন এর মান বের করবো না? তাহলে এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান কত? 1 না? 99। তাহলে কত হয় এখানে? তাহলে 1 প্লাস এন মাইনাস ওয়ান ইকুয়াল টু কত? 99। তাহলে 1 1 কারা জানা বলো তো? এই 1 কারা জানা? সুতরাং এন ইকুয়াল টু কত বলো তো? 99। সবাই এতটুকু লেখো। সবাই লেখা শেষ করো। আমারই বলো তো 99 পদরা কত নাম্বার পদ? 99 পদরা কত নাম্বার পদ? 99তম পদ না? 99তম পদ না? 99 পদরা কত নাম্বার পদ? দেখো দেখো দেখো, প্রথম পদ 1, দ্বিতীয় পদ 2, তৃতীয় পদ 3, চতুর্থ পদ 4, পঞ্চম পদ 5, এরকম করতে করতে 99তম পদ কত? 99। বুঝতে পারছো? এই বিষয়টা ক্লিয়ার হয়েছে? এখন আমাদের কি করতে বলছি, এটা সমষ্টি বের করতে হবে না? তাহলে আমরা প্রথম পদ থেকে শুরু করে 99তম পদ পদ সমষ্টি বের করবো কিনা? দেখো দেখো প্রথম, এখন লেখো, সুতরাং প্রথম 99 পদ, এখন লেখো প্রথম, এখন লেখো প্রথম 99 পদের সমষ্টি অথবা না দাঁড়াটির সমষ্টি। তাহলে এই টোটাল দাঁড়ার মধ্যে কয়টা পদ আছে? এই টোটাল দাঁড়াটার মধ্যে 99টা পদ আছে। তাহলে একবার লিখি বলো, সুতরাং দাঁড়াটির সমষ্টি, সুতরাং দাঁড়াটির সমষ্টি, দাঁড়াটির সমষ্টি, সুতরাং দাঁড়াটির সমষ্টি সমান সমান দাও। তাহলে কত? n/2 না বলো তো? n/2 সূত্র লেখো, n/2 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। হ্যাঁ, তাহলে n এর মান কত পাইছি আমরা? না, 99/2 ইন্টু 2 ইন্টু এর মান কত পাইছি না? প্লাস n এর মান কত পাইছি? 99 না? মাইনাস ওয়ান, ডি এর মান কত পাইছি? 1। এবার লেখো।
কত হয় দেখো তো? 4950 না? অঙ্কটা কি বুঝতে পারছো তোমরা? কার কোন সমস্যা আছে? আচ্ছা, সবাই সবাই তুলো, সবাই তুলো। সবাই তোলা শেষ করো। সবার লিখা হয়েছে? ওকে, এরপরে দেখো, তোমরা সবাই হোমওয়ার্কের জন্য রেডি হও। হোমওয়ার্ক এটা লেখো, উদাহরণ 5 হোমওয়ার্ক লেখো। উদাহরণ 5 বলো তো পারবা কিনা? 7, 12, 17 তারাটির প্রথম 30টি পদের সমষ্টি পারবা কিনা? এটা প্রথম 30টি পদ বলছে, তাহলে এর মান কি দেওয়া আছে? এর মান কত? 30 না? তাহলে প্রথম 30টি পদ সমষ্টি, কিন্তু ওইটা আমরা একটু আগে যে করলাম, এখানে কিন্তু এর মান দেওয়া নাই। এনে খালি দাঁড়াটা দেওয়া আছে, কিন্তু এর মান কি দেওয়া আছে? কিন্তু এনে তো এনে দাঁড়াটা সম্পূর্ণ করা নাই, কিন্তু এর মান বলা আছে। তাহলে পারবো, ঠিক আছে? এটা বাড়ি কাজ, এটা বাড়ি কাজ লেখো। এই যে এরপরে এরপরে লেখো অনুশীলনীতে বাড়ি কাজ লেখো। অনুশীলনীতে লেখো 1 নাম্বার দাগাও, এমসিকিউ 1, একই কথা করবা 1, তোমরা করবা, ঠিক আছে? এরপরে 2 দাগাও, 2, এবারে 3 দাগাও, 3, 4, পারবা না রি? 3, 4, 1, 2, 3, 4 পারবা কিনা? পারবা কিনা? 5, 5 পারবা কিনা বলো? 5 দাঁড়াটি সাধারণ অন্তর বের করতে বলছে, পারবা না? সাধারণ অন্তর 12তম পদ নির্ণয় করতে বলছে, তাহলে a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি, বুঝছো? এই 12তম পদ কি? a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি না? এখান থেকে এর মান আর ডি এর মান বের করে নিবা। এখান থেকে এর মান আর ডি এর মান কি করে নিবা? বের করে নিবা। শেষ। 5 নম্বর জায়গা 6 পারবা কিনা বলো তো? কোন পদ 392 পারবা কিনা? লেখবা লেখবা মনে করি এনতম পদ, মনে করি এনতম পদ কি কি বলতো? 300, এটা সূত্র ফেলাইবা, এটা সূত্র ফেলাইবা এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি সমান সমান 392। এর মান এখান থেকে বসাই দিবা, ডি এর মান কি করবা? বসাই দিবা, তাহলে এন এর মানটা বের হয়ে যাবে না? বুঝছো? এরপরে দেখো 7 নাম্বার, পারবা কিনা বলো তো? ধারাটি কোন পদ 301? বাড়ির কাজ, বাড়ির কাজ দেখাও। এরপরে দেখাও 9 নাম্বার, 9 নাম্বার পারবা কিনা বলো তো? ধারাটির এন পদ সমষ্টি পারবা কিনা বলো তো? এখানে এন এন এনই থাকবে, এন এর কোনো মান নাই। এন কি বলো তো? এর মান বসাবা, ডি এর মান বসাবা, আর এন এর জায়গায় কি থাকবে? এনই থাকবে। এরপরে বলো তো 10 নাম্বার পারবা কিনা বলো তো? 10 নাম্বার বাড়ি কাজ, ধারাটির প্রথম 9টি পদ সমষ্টি পারবা কিনা? 9টি। এরপরে এরপরে দেখো, এরপরে তোমার 11 নাম্বার দেখাও। 11 নাম্বার কি এর মতো একটু অঙ্ক করছি কিনা, এখন করছি কিনা বলো তো? এটা এটা এই ধারাটার সমষ্টি নির্ণয় করতে বলছে। এই ধারাটা কি কি নির্ণয় করতে বলছে? তাহলে আগে দেখতে পারেন ধারাটার মধ্যে মোট কয়টা পদ আছে। এই জন্য কি করবা? মনে করি এনতম পদ 59। এনতম পদ কত? দেন এন এর মান বের করবা। এন এর মান বের করে তারপর ধারাটার সমষ্টি বের করবা। এবার 12 সেম, 12 কাজ লেখা, 12 বাড়ি কাজ, ঠিক আছে? তাহলে কটা অঙ্ক হয়েছে? তাহলে 12টা অঙ্ক হয়েছে। হ্যাঁ, তাহলে তোমাদের এই অঙ্কগুলো বাড়ি কাজ। হ্যাঁ, কালকে আমাকে অবশ্যই, কালকে কাল তো 8:30 ক্লাস, অবশ্যই বিকেল তোমার কয়টা
সন্ধ্যা 6টার ভিতরে আমাকে অঙ্কগুলো করে আমাকে মানে গ্রুপে পড়তে হবে, ঠিক আছে? 6টার ভিতরে করে পড়তে হবে। তাহলে আজকে ক্লাসে এই পর্যন্তই, আমরা বাকি অঙ্কগুলো আগামীকাল করবো, ঠিক আছে? হ্যাঁ, ওকে, ঠিক আছে, আজকে ক্লাসে এই পর্যন্ত। ওয়ালাইকুম সালাম।